দেশ এবং বিদেশের যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় অনলাইন লাইভ ওয়েবিনার আপনি কি ভাবছেন এর এপিসোড 4-এ আপনাদের সবাইকে স্বাগতম। সঞ্চালনায় আমি মনিরুল ইসলাম আছি আপনাদের সাথে।
অল্প কিছু সংখ্যক দর্শক আমাদের সাথে কানেক্টেড হতে পারবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটি আপনি করতে পারবেন, কিংবা স্বল্প সময়ে আপনার কোনো ওপিনিয়ন বা মতামত থাকলে সেটাও ব্যক্ত করতে পারবেন। আমি যুক্ত হওয়ার লিঙ্ক কমেন্টে অলরেডি দিয়ে দিয়েছি। অনুষ্ঠানটি দেখতে কিংবা শুনতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে লিখুন। আর সোশ্যাল মিডিয়ায় পোস্টটি শেয়ার করুন যেন আপনার বন্ধুরাও অনুষ্ঠানটি দেখতে পারেন। আজ 11 জুন 2024 ইংরেজি বাংলাদেশ সময় রাত 8:30টায় আপনি কি ভাবছেন এর এপিসোড 4 লাইভ প্রচার করার কথা ছিল। আমরা যথাসময়ে অনুষ্ঠানটি শুরু করতে পেরেছি। 4-5 মিনিট হয়তোবা লেট হয়ে গেছে। আমাদের আজকের বিষয় হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গালি দিতে পারা কি ব্যক্তি স্বাধীনতা। আমরা এই বিষয়ে আজকে আসলে মূলত ইন ডিটেল একটি আলোচনা করব। এই বিতর্কটা আমাদের কেন আসলো, এই বিতর্কটা আসার মূলত যে কারণ সেটা হলো আমি গত 2 জুন ব্লগার আসিফ মহিউদ্দিন ওনার লাইভে আমি যুক্ত হয়েছিলাম। সেখানে আসিফ মহিউদ্দিন ছিলেন এবং ফারাজ অর্ণব ছিলেন। বিশেষ করে এই দুজনের নাম বলতে চাই। আরো কয়েকজন কানেক্টেড ছিলেন। তো মূলত ওনারা দুইজন হচ্ছে উত্তর দিয়েছেন এবং ওনাদের আলোচনায় যেটা উঠে আসে যার সারমর্ম এরকম দাঁড়ায়। আমি ওনাদের যে কথাটা হয়েছে আমি সেটা আপনাদেরকে ভিডিওটাও দেখাবো, অসুবিধা নাই। আস্তে আস্তে সব আসবে। তো সারমর্মটা এরকম দাঁড়ায়, সেটা হলো কাউকে গালি দেয়া এটা আসলে ব্যক্তি স্বাধীনতা। এটা একটা মানুষের চাহিদা বা খাহেশ। সে চাইলে একজন মানুষকে গালি দিতে পারে। এটা তার বাক স্বাধীনতার মধ্যে পড়ে। তো আপনারা বিচার করবেন আসলে এটা কি বাক স্বাধীনতা কিনা, কিংবা আপনারা কি ভাবছেন আসলে কি মানুষকে গালি দেওয়া বা মানুষ সম্পর্কে কটূক্তি করা যেকোনো মানুষ সম্পর্কে হতে পারে। এখানে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গালি দেওয়া যাবে কিনা আমি সেই প্রশ্নটা করেছিলাম। উনি সেটার উত্তরে আর কি যেটা বলেছিলেন আমি ওই জন্য আর কি এই লাইভটা আজকে নিয়ে এসেছি। তো আজকে আমরা ইন ডিটেলস এখানে আলোচনা করব ব্লগার আসিফ মহিউদ্দিন, ফারাজ অর্ণব তারা এই বিষয়ে কি বলেছিলেন, বাংলাদেশের সংবিধানে কিংবা আইনে কি বলা আছে, ইসলাম এই ব্যাপারে কি বলে, তো ইত্যাদি বিভিন্ন প্রসঙ্গে আমরা এই যে বাকস্বাধীনতা মূলত যে একজনকে গালাগালি করাটাও কি আসলে বাকস্বাধীনতার অন্তর্গত, তো এই বিষয়টা নিয়ে আমরা ইন ডিটেল ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। আমাদের এই এপিসোডটা ডেফিনেটলি একটা এপিসোডেই এই বিষয়টা কাভার হবে না, শেষ হবে না। বাক স্বাধীনতা একটা অনেক বড় একটা বিষয়, এটা নিয়ে হয়তো আমরা আরো বিভিন্ন সময় আমরা কথা বলবো। তো আমাদের এখানে অলরেডি কিছু ভিউয়ার কানেক্টেড হয়েছেন। আমি অলরেডি লিংক দিয়ে দিয়েছি কমেন্টে। আপনারা যারা দর্শক হিসেবে যুক্ত হতে চান, কথা বলতে চান, তারা কিন্তু আপনারা চাইলে যুক্ত হতে পারেন। আর যদি কেউ দর্শক হিসেবে যুক্ত হতে চান তাহলে যুক্ত হতে পারেন। আচ্ছা, একজন কমেন্ট করেছেন মোহাম্মদ নাহিদুল ইসলাম, আজ কারা কারা আছেন লাইভে। আজকে আসলে লাইভে আমি একাই আছি। আমি অনেককেই অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলাম। কিছু কিছু ভাইয়া ব্যস্ততা দেখিয়েছেন। আসিফ ভাই, আসিফ মহিউদ্দিন ভাই এবং হচ্ছে ফারাজ অর্ণব, ওনাদেরকেও কিন্তু আমি মেনশন করেছি, কিন্তু ওনারা আসলে কোনো রেসপন্স করেনি। ওনাদের যে মেসেঞ্জারে সেখানেও আমি মেসেজ দিয়েছি। তো যাই হোক, ওনারা কেউই আসলে রেসপন্স করেনি। ওনাদের পোস্টে যেও আমি কমেন্ট করেছি, ওনাদেরকে আলোচনার জন্য আহ্বান জানিয়েছি। যাই হোক, ওনারা কেউ আসলে ওইভাবে রেসপন্স করেন নাই। তো সমস্যা নাই, ওনাদের যে আলোচনাগুলো সেগুলোই হচ্ছে আমি এখানে তুলে ধরবো আর কি। তো আমি যুক্ত হওয়ার যে লিংক সেটা আমি কমেন্টে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কেউ যুক্ত হতে পারেন, আপনাদের মতামত তুলে ধরতে পারেন। আমি আহ আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি অনুষ্ঠানটি শুরু করছি। যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে কি আসলে গালি দিতে পারা এটা কি আসলে বাকস্বাধীনতা কিনা। তো আমাদের সবসময় আমরা বলি আপনি কি ভাবছেন, আমাদের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা কি ভাবছেন আমরা সেটা শুনতে চাই, জানতে চাই। আমরা কি ভাবছি সেটাও আসলে আপনাদের আমরা শোনাতে চাই এবং জানাতে চাই। এবং আমরা আমাদের এই ভাবনাগুলো কি আসলে সঠিক নাকি ব্যাঠিক, এই যে একজন আরেকজনের ভাবনাগুলো যখন আমরা জানতে পারবো তখন কিন্তু আমরা আহ যে বুঝতে পারবো বা জানতে পারবো যে আমাদের ভাবনাগুলো কি আসলে সঠিক নাকি ব্যাঠিক। তো এই ভাবনাগুলো থেকে আমাদের ভাবনাগুলো আসলে শুধরানো সম্ভব হবে বলে আমি মনে করি। তো এই জন্য আসলে আমাদের এই অনলাইন লাইভ ওয়েবিনার আপনি কি ভাবছেন। তো আজকে আমি প্রথমেই কিছু নিউজ দিয়ে হচ্ছে শুরু করতেছি। দেখুন এখানে বিডি 24
bdnews24.com, এখানে একটি নিউজ, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, তারেক রহমানের 2 বছরের কারাদণ্ড। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে এক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এটা হচ্ছে সেই নিউজ। তো আমাদের এটা কিন্তু আমি অলরেডি একজনকে কানেক্টেড হতে দেখেছি, তার নাম হচ্ছে ভদ্র ছাত্র, ওকে আমি আপনাকে স্টেজে নিয়ে নিচ্ছি। যে ভদ্র ছাত্র নামে একজন কানেক্টেড হয়েছেন। জি, আপনি বলুন, সংক্ষেপে আপনার পরিচয় দিয়ে আপনি আপনার কথা রাখতে পারেন। আপনি যদি কোনো প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারেন, কিংবা কোনো মতামত চাইলে মতামত দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি বলুন। আজকে লাইভের আয়োজন বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করা। উম, জি, বঙ্গবন্ধুকে কটূক্তি কাহিনী করা হলো এটা কি বাক একটু। স্বাধীনতার অংশ কিনা? আমার নাম নাহিদুল ইসলাম। আমি চট্টগ্রাম থেকে বলতেছি। ভাইয়ের মূল্যবান পরিচয়টা দিবেন। আচ্ছা আচ্ছা, আমি মনিরুল ইসলাম। আমি আপাতত আমার পরিচয় হচ্ছে, আমি আমার একটি বই আছে, দ্য গ্র্যান্ড ডিজাইনার। আর আমি পেশায় একজন প্রকৌশলী অর্থাৎ ইঞ্জিনিয়ার। এই আর কি সংক্ষিপ্ত আমার পরিচয়। তো ঠিক আছে, আপনি কানেক্টেড থাকেন, আমি একটু আগাই, তারপরে আপনি নাকি আপনি এখন কোনো প্রশ্ন কিংবা কোনো মন্তব্য করতে চাচ্ছেন? না, এখন মন্তব্য না। আপনি যে লাইভটা চালু করছেন, হয়তো জি মানে একটু জিজ্ঞাসা করার জন্য আসছিলাম। মানে আপনাকে একটু আচ্ছা। প্রশ্নটা হয়েছে, মানে বেশি ইয়া না। আজকে আপনার জি টপিক জি। অনুযায়ী জানতাম না, তবে আপনি যে এরকম লাইভে আসেন আজকেই জানলাম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। সেই কারণে আপনার কাছ থেকে আপনি একটু জিজ্ঞাসা করতে চাইলাম, এই যে আপনি যেভাবে লাইভে আসছেন, এটার অ্যাডমিন তো আপনি একাই মনে হয়। জি 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 জি। আচ্ছা, তাহলে এই যে এইভাবে মানে এই যে লাইভটা কিভাবে, মানে এই ধরনের লাইভটা শুরু করেন একটু জানান জানান যাবে নাকি এগুলা ডলার ইউজ করা লাগে? লাইভ আমরা যেটা ব্যবহার করতেছি যে স্ট্রিম ইয়ার্ড, এটা একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে হচ্ছে আমরা অনলাইন এই লাইভ গুলো আর কি পরিচালনা করি। এই টেকনিক্যাল বিষয় সম্পর্কে যদি আপনি জানতে চান, সমস্যা নেই, আপনি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন। আমি যতদূর সম্ভব আপনাকে চেষ্টা করব যে আসলে কিভাবে টেকনিক্যালি একটা লাইভ অ্যারেঞ্জ করতে হয়, সেই বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, তো আমি একটু শুরু করি আর কি। আমরা কয়েকটা নিউজ দিয়ে হচ্ছে আমরা এই স্লাইডটি প্রথমে সাজিয়েছি। তো প্রথমে আমরা প্রথম যে স্লাইডটি সেটা আমরা অলরেডি দেখালাম। এরপরের যে সংবাদ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধুকে কটূক্তি করায় ফুয়াদ জামানের 7 বছরের কারাদণ্ড। ঠিক আছে, তো এটা একটা প্রতিষ্ঠিত ব্যাপার। ওই দিন আসিফ মহিউদ্দিন এবং হচ্ছে ফারাজ অর্ণব, ওনাদের সাথে যে লাইভটা হয়েছিল, তো সেখানে একটা ব্যাপার উঠে এসেছিল। তারা বলতেছিলেন যে এটা হচ্ছে আইনের সাথে সংবিধানের একটা কনফ্লিক্ট আছে। ঠিক আছে, আইনের সাথে সংবিধানের একটা কনফ্লিক্ট আছে। তারা হচ্ছে এটা বলবে, তো সংবিধানের সাথে যদি কনফ্লিক্ট থাকে তাহলে এটাতে তো অনেক রায় হচ্ছে, অলরেডি অনেক রায় হচ্ছে, এবং বিজ্ঞ বিচারক মন্ডলী তারা রায় দিচ্ছেন। তো তারা কি আসলে জানেন না যে এটা কি আইনের সাথে বা কোনো কনফ্লিক্ট হইলে তাহলে তাদের তো এই জিনিসটা উঠে আসতো, তাই না? তো তারা আসলে কি বলবো, তাদের অবস্থা এরকম। তারা যারা আইন বিশেষজ্ঞ বা আইনজ্ঞ যারা, তাদের চেয়েও একটু তারা মানে ভালো বোঝেন বা বেশি বোঝেন, ব্যাপারটা হয়ে গেছে এরকম আর কি। তো আমি একটু আগাই। এরপরে হচ্ছে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে কটূক্তি, যুবকের 7 বছরের কারাদণ্ড। এখানে হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করে গান রচনা করায় তন্ময় মল্লিক নামের একজনকে হচ্ছে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এটা হচ্ছে সেপ্টেম্বর 24, 2014-তে আর কি প্রথম আলোতে এই খবরটা এসেছিল। তো আমি এখানে এই নিউজটা আমি পরে পড়েও শোনাবো, সমস্যা নেই। এরপরে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীকে কটূক্তি, জাবি ছাত্রের 7 বছরের কারাদণ্ড। এখানে ভিতরে লেখা আছে আর কি। তো জাবি মানে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন হচ্ছে কটূক্তি করেছিলেন বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীকে নিয়ে। তো তার নামে মামলা হয় এবং শেষ পর্যন্ত সেটার বিচার হওয়ার পরে তার হচ্ছে 7 বছরের কারাদণ্ড হয়। এখানে আমরা আরেকটা নিউজ দেখতে পাচ্ছি, বাংলা ট্রিবিউনের, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, জাবি শিক্ষার্থী 7 বছরের কারাদণ্ড। এটা ওই একই নিউজ আর কি, এখানে ছবি দেওয়া আছে। এরপরে হচ্ছে আরেকটা আছে, সময় নিউজ থেকে আমি নিয়েছি, সেটা হচ্ছে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, অভিযুক্তের 7 বছরের কারাদণ্ড। এই নিউজটা আমরা পুরা পড়বো, এটার ওটা এক না, এটা আরেকজন ব্যক্তির আর কি। তো
তো এই নিউজটা আমরা সম্পূর্ণ পড়বো আর কি, অসুবিধা নেই। এরপরে হচ্ছে চ্যানেল 24BD.TV, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, বিএনপি নেতা দুলুর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছিল। তো বিএনপির যে নেতা আর কি দুলু, তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে কিন্তু মামলা হয়েছিল, ঠিক আছে, কটূক্তি করার কারণে। এরপরে আমরা আরেকটা নিউজ দেখি, সেটা হচ্ছে বঙ্গবন্ধুকে কটূক্তি করায় ভূমি কর্মকর্তা বরখাস্ত। ঠিক আছে, ভূমি কর্মকর্তা, এই যে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ওখানে আর কি। তো এই ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম কোনো কিছু না বুঝেই ফেসবুকে পোস্ট করেছেন বলে স্বীকার করেন। তো যাই হোক, ওনাকে কিন্তু বরখাস্ত করা হয়েছিল। এরপরে আরেকটি নিউজ নিয়ে এসেছি, দ্য ডেইলি ইত্তেফাকের, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় ইবির ছাত্রী বহিষ্কার। ইবি মানে ইসলামিক বিশ্ববিদ্যালয়, এখানে তানজিদা সুলতানা জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে মর্যাদা হানিকর কিছু মন্তব্য করেছিলেন, যে কারণে তাকে কিন্তু ভার্সিটি থেকে বহিষ্কার করা হয়। এরপরে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় আরেক ইবি ছাত্র বহিষ্কার। এখানে ওই ইবিতে অর্থাৎ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের কিন্তু আরেকজনকে বহিষ্কার করা হয়েছিল, ঠিক আছে, যে তাকে নিয়ে কটূক্তি করার জন্য। এবার আমরা দেখবো আসলে যে ব্লগার আসিফ মহিউদ্দিন এবং ফারাজ অর্ণব আসলে কি বলেছিলেন। এটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে রেখেছি। আমি জানি না তাদের পেজেও এটা লাইভ যে ভিডিও সেটা আছে, সেটা কতদিন আসলে তারা রাখবেন বা থাকবে, সেটা তো আমি আসলে নিশ্চিতভাবে বলতে পারি না। তো আমি সেটা আমার নিজের ইউটিউব চ্যানেলে যে অংশে, যে পোর্শনে তারা এই কথাগুলো বলেছিলেন, আমি যেখানে লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা চাইলে এখানে ঢুকে আপনারা দেখতে পারবেন। এবং আপনি আমার যে পেজ, এই পেজেও আমি এই ভিডিওটা শেয়ার দিয়ে দিব, অসুবিধা নাই, আমার পেজ থেকেও আপনারা দেখতে পাবেন। তো আমরা সেই ভিডিওটা একটু দেখি, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হবে। পারবো তো। ধরনের আমি নাগরিক আমি আমি জার্মানিতে থাকি, আমি দেই তো, দিতে পারি তো। জার্মানিতে পারবেন ভাই, আমাদের দেশে পারবেন না, বাংলাদেশে এটা অ্যালাউড না। মানে অসভ্য দেশে পারবেন না, এটা এটা ও, ঠিক আপনি বলছেন। বলতে এটা যাচ্ছেন যে এটা 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 আপনি এটা বলতে ভ্যারি যাচ্ছেন করে। মনিরুল ভাই, আপনি বলতে যাচ্ছেন যে যেই ভ্যারি হ্যাঁ, সমস্ত করে তো দেশগুলো অবশ্যই, অসভ্য। এটা হচ্ছে ইসের উপর সভ্যতা আর অসভ্যতার উপর ভ্যারি করে। আপনি আমাদের দেশে 100%। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও গালি দিতে পারবেন না, এবং তার সম্পর্কে হ্যাঁ, কোনো কটূক্তি, অসভ্য কোনো দেশ এই জন্যই তো। সমালোচনা করতে হ্যাঁ, তো পারবেন না। এটাই তো প্রমাণ করতেছেন যে জিনিসটা হচ্ছে অসভ্য দেশ, এই জন্যই এরকম। যেমন আচ্ছা দেখেন, উনি যেটা বলতেছেন এই যে ফারাজ অর্ণব, সেটা হচ্ছে আমি ওনাকে বললাম যে না, উনি একজন সম্মানী ব্যক্তি, আপনি কোনোভাবেই কিন্তু তাকে গালিগালাজ এটা করতে পারবেন না। গালিগালাজ আসলে কাউকেই করা যায় না, এটা হচ্ছে মানে একবারে বেসিক কথা। ঠিক আছে, আপনি যদি আদালতে যান, একজন মনে করেন খুনের আসামি, এবং শেষ পর্যন্ত প্রমাণিত হলো, তারপরেও কিন্তু তার রায়টা কিভাবে করা হয়, যে অমুক, তার পিতা অমুক, তার হচ্ছে তিনি অমুক ব্যক্তিকে খুন করেন, তাই না? তো এটা হচ্ছে একটা বেসিক একটা বিষয়। আপনি কিন্তু তাকে গালিগালাজ করবেন না। তো গালিগালাজ করা কখনোই আসলে ব্যক্তি স্বাধীনতা হয় না। আপনি একজনকে গালিগালাজ করতে পারেন না, আপনি শালীন ভাষায় কথা বলতে পারেন যে আপনি তাকে হত্যা করেছিলেন, ঠিক আছে, এটা একটা ল্যাঙ্গুয়েজ আর কি, শালীন ভাষায়, মার্জিত ভাষায় কথা বলতে পারেন। তো উনি বলতেছে এটা হচ্ছে সভ্য দেশে গালিগালাজ মানে করা যায়, আর অসভ্য দেশগুলোতে হচ্ছে গালিগালাজ করা যায় না। বাংলাদেশকে অসভ্য দেশ বলতেছেন, শুনেন ভিডিওটা। না, অসভ্য আমি আমার দেশকে অসভ্য অসভ্য বলতে চাই না। আইডিয়োলজি আপনি না বললে তো এটা অসভ্য হয়ে যাবে না। যেমন যেমন কেউ মনে করতে পারে যে আমার ফেভারিট নেতা শামীম ওসমান বা আমার ফেভারিট নেতা নবী মোহাম্মদ, তাকে নিয়ে যদি কেউ কথা বলে তার কল্লা উঠাই দিতে হবে, না, এটা এই কেউ যে মনে করতে পারে। আমি এটাকে লজিক্যাল মনে করি, অসভ্য লোক যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গালি দেওয়া যাবে না, এটা আমি লজিক্যাল মনে করি। আপনি এটাকে একটু ইলজিক্যাল মনে করেন এবং এই একটু কারণে একটু দেশকে একটু অসভ্য মনে করেন, একটু ইয়েটা একটু সমস্যা ইয়ে নাই। বলেন তো ভাই, এটা লজিক্যাল মনে করেন, একটু ইয়েটা দেন তো কেন এটা লজিক্যাল, একটা আর্গুমেন্ট কারণ দেন কেন এটা আমাদের লজিক্যাল। দেশের, হ্যাঁ, আমাদের দেশের জন্য তার যে অবদান, এটা তো ঐতিহাসিক একটা ব্যাপার, ঐতিহাসিক অনস্বীকার্য একটা ব্যাপার। তাতে এরকম একটা তাতে মানুষকে তাতে আপনি তাতে কেন কি গালি তাতে কি দিবেন? আসে যায়? তাতে কি আসে যায়? কেন গালি দিবেন? এটা তো আমার নিজস্ব, আমার নিজের ইচ্ছার উপর, আমার নিজের খায়েশের উপর ডিপেন্ড করে, কারণ আমার বাক স্বাধীনতা, আমার দেশ। দেখেন, তিনি বলতে চাচ্ছেন যে আসলে তার এটা হচ্ছে বাক স্বাধীনতা, তার খায়েশের উপরে ডিপেন্ড করে। তিনি যতই অবদান রাখুক, যাই কিছু রাখুক দেশের জন্য, উনি যতই মহৎ ব্যক্তি হোক না কেন, তার যতই অবদান থাকুক, ওনার খায়েশের উপরে ডিপেন্ড করে। উনি একজনকে মন চাইলেই গালি দিতে পারবে। মানে ব্যাপারটা কিরকম আসলে। এরপরে দেখি আরেকটু উনি কি বলেন। এনার নাম হচ্ছে ফারাজ অর্ণব। হ্যাঁ,
উনি ফারাজ অর্ণব, তারপরে হচ্ছে আসিফ মহিউদ্দিন, ওনারা একই সাথে মোটামুটি অনেক লাইভ করেন আর কি। আমাকে ইয়ে করে, আমার দেশ আমাকে দেওয়ার কথা বলে যে আমার বাক স্বাধীনতা আছে, আপনি আমাকে আর্গুমেন্ট না, দেন যে এটাকে আমি কেন বাক এটা স্বাধীনতা করা মনে যাবে না। করি না, এটাকে আমি বাক স্বাধীনতা মনে করি না। আপনি দেখেন, ওনার এখানে একটা কথা আছে কিন্তু, সেটা হচ্ছে ওনার দেশ ওনাকে অ্যালাউ করে, মানে বাংলাদেশ নাকি এটা অ্যালাউ করে। একজনকে আপনি গালিগালাজ করবেন, বঙ্গবন্ধুকেও গালিগালাজ করবেন। আমরা একটু আগে অসংখ্য নিউজ দেখালাম, ওনারা কি বাংলাদেশের এই নিউজগুলো ওনাদের চোখে পড়ে না? এটা কিভাবে অ্যালাউ হয়? যদি অ্যালাউড হয় তাহলে এই এত একের পর এক রায় কিভাবে হচ্ছে, যে বঙ্গবন্ধুকে কটূক্তি করেছেন এই কারণে হচ্ছে রায় হচ্ছে, কিভাবে হয়? এটা ওনার দেশ অ্যালাউ করে নাকি? বলতেছে যে আমার দেশে অ্যালাউ করে, কিভাবে অ্যালাউ করে? কিভাবে অ্যালাউ করে একটু বলেন ভাই, আপনি কিভাবে অ্যালাউ করে? অ্যালাউ করার তো একটা সিস্টেম থাকবে, কিভাবে অ্যালাউ করে? তাহলে বিচারকরা কি এই যে এতদিন বছরের পর বছর এই যে বিভিন্ন মামলার যে রায়গুলো দিয়ে যাচ্ছেন, তারা কি ভুল করতেছেন? তারা জানেন না যে আমাদের দেশে এটা অ্যালাউ? তারা ভুল করতেছেন? মনে করেন না, এটা তো আমি জানি, আর্গুমেন্টটা দেন কেন করেন না? আর্গুমেন্টটা তো আপনার বললাম, দিলে যে হচ্ছে না, উনি এটা একজন দিলে যে ফিল হচ্ছে না, এটা আমি উনি বুঝতে একজন পারছি। সম্মানীয় ব্যক্তি এবং আমাদের দেশের এটাও বেশিরভাগ ওকে, তো মানুষ সম্মানীয় ব্যক্তি। আর্গুমেন্ট এটাতে না, এটা এটাতে তো আর্গুমেন্ট না ভাই, এটা এটা এবং আপনার আর্গুমেন্ট। এখানে আসিফ ভাইয়া যুক্ত হইলেন। আমি বললাম যে উনি একজন সম্মানিত ব্যক্তি, অত্যন্ত সম্মানিত ব্যক্তি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের দেশের স্বাধীনতার পিছনে ওনার অবদান অত্যন্ত অনস্বীকার্য, এটা কোনোভাবেই অস্বীকার করা যায় না। তো এইটা কোনো যুক্তি না। আমি উনি আমাকে আর্গুমেন্ট মানে যুক্তি দিতে বলতেছেন, তা আমি এটা যুক্তি দিলাম যে একজন সম্মানিত ব্যক্তি, এরকম একজন সম্মানিত ব্যক্তিকে কোনোভাবেই গালিগালাজ করাটা বা কটূক্তি কথা বলাটা এটা ঠিক না। ওনার কাছে এটা কোনো যুক্তি না। এটা নাকি কোনো আর্গুমেন্ট না? বলেন, এটা কি আর কোনো আর্গুমেন্ট না? এটা কোনো যুক্তি হয় না? মানে সম্মানিত ব্যক্তিকেও গালিগালাজ করা যাবে, এটা হচ্ছে তাদের যুক্তি নাকি? উনি তো এটাই বুঝাইলেন নাকি, না আপনারা কি বুঝতেছেন? দাদু এটা ভাই। এবং এটা উনি সংবিধানে আমরা আরে অ্যাকসেপ্ট ভাই, করে নিছি। আরে ভাই, এটা তো হ্যাঁ, আর্গুমেন্ট না, সংবিধানে একটা কিছু লেখা আছে, এটা তো আর্গুমেন্ট না কোনো। আর্গুমেন্ট কাকে বলে বুঝেন এটা? সংবিধানের কোথায় এইখানে একবারে ক্লিয়ারলি উনি বলেছেন যে সংবিধানে একটা জিনিস লেখা থাকলে সেটা কোনো যুক্তি বা আর্গুমেন্ট হয় না। আচ্ছা বলেন তো, একটা দেশের নাগরিক হিসেবে সংবিধানটা আমাদের সবচেয়ে টপমোস্ট একটা প্রায়োরিটি একটা বিষয় না, যেটা সংবিধানে আছে? আমি যেহেতু আমার দেশের নাগরিক, আমাকে এক নম্বর তো আমাকে সংবিধান অবশ্যই ফলো করতে হবে। আমি যদি আমার সংবিধানকে ফলো না করি, সংবিধানকে যদি আমি অস্বীকার করি, তাহলে তো আমি এই দেশের নাগরিক থাকতে পারবো না। যেটা আমার হয়তো আইনজীবী যারা তারা ভালো বলতে পারবেন যে তাহলে সেটা রীতিমতো আমার এটা হয়তো বা রাষ্ট্রদ্রোহ হয়ে যাবে। আহ, আমি অনেক বড় আইনজীবী না, কিন্তু আইনজীবীরা ভালো বলতে পারবেন। তা আমি যদি সংবিধানকে অস্বীকার করি যে না, সংবিধান এটা আছে তাতে কি হয়েছে, এটা কোনো আর্গুমেন্ট না, এটা কোনো যুক্তি না, সংবিধানে থাকলে ওটা মানতে হবে, এরকম কোনো ব্যাপার নাই, এই ধরনের কথাবার্তা যদি আমি বলি, তাহলে কি এটা রাষ্ট্রদ্রোহিতা হবে না? আমার তো মনে হয় এটা রাষ্ট্রদ্রোহিতা হবে, যে না আমি আসলে সংবিধানের বিরুদ্ধে কথা বলি, সংবিধানে আছে তাই কি হয়েছে? তো ওনার কথা হচ্ছে এরকম যে সংবিধানে আছে তো কি হয়েছে, এটা এটা আছে তাই কি হয়েছে, এটা তো কোনো আর্গুমেন্ট হলো না, এটা কোনো যুক্তি হলো না। আরেকটু শুনি। লেখা আছে যে ইয়াকে দিয়া করা যাবে না, শেখ মুজিবকে গালি দেওয়া যাবে না? সংবিধানের কোথায় লেখা আছে? উম এই মুহূর্তে এইখানে ফারাজ অর্ণব ভাই এসে একটা কথা বলতেছে, সংবিধানের কোথায় লেখা আছে শেখ মুজিবকে গালি দেওয়া যাবে না? এই হচ্ছে ওনার বক্তব্য, যে সংবিধানের কোথায় লেখা আছে। আমি যতদূর জানতাম যে গালিগালাজ করা, একজনকে মানহানি করা বা এই ধরনের কাজগুলো সংবিধানে নিষেধ আছে। আমি যতদূর সম্ভব আমার কোথাও না কোথাও আমি পড়েছিলাম, আমার তখন মনে ছিল। তো সেই হিসেবে আমি বলেছি এটা সংবিধানেই আছে, যে সংবিধানে আমাদের হচ্ছে মানহানি করা বা ধর্মকে অবমাননা করা বা ধর্মীয় কটূক্তি করা বা কোনো ধর্মগুরু সম্পর্কে কটূক্তি করা, কিংবা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা এই ধরনের বা কোনো মানুষকে বা কোনো নাগরিককে কটূক্তি করা, গালাগাল করা, এগুলা আমাদের সংবিধান অ্যালাউ করে না। এটা আমার যতদূর জানা আছে। আমি ওনাকে বলেছিলাম, তো উনি এখন বলতেছে বঙ্গবন্ধুকে যে কটূক্তি করা যাবে না, এটা সংবিধানের কোথায় আছে? তো সার্চ করে বলতে পারতেছেন, একটু সার্চ করেন, দিল আপনিও থেকে ফিল পেয়ে যাবেন। করছেন, না পাওয়ার কিছু নাই। আপনার দাবি আমি সার্চ করবো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? আচ্ছা, যদি সংবিধানে লেখা থাকেও তারপরেও সেটা কেন কিভাবে ভাইয়া, আর্গুমেন্ট হয়? একটু সার্চ করতে সমস্যা কোথায়? এটা পাবেন রে ভাই, একটু গুগলে আপনি খালি মানে আমি ওনাকে একটু রিকোয়েস্ট করতেছি যে আপনি একটু সার্চ করে দেখেন না একটু, এটা তো পাওয়া যাবে।
আমি মোবাইল দিয়ে কানেক্ট হয়েছিলাম। মোবাইলে আসলে এত মানে একসাথে স্ট্রিং এ কথা বলবো, আবার একটা জিনিস সার্চ করব, দেখবো, এই হয় না। অনেক সময় এটা প্রবলেম করে। ঠিক আছে? ডিসকানেক্ট হয়ে যায়। তো ওনাকে একটু রিকোয়েস্ট করতেছি, ভাই আপনি জাস্ট একটু সার্চ করেন যে আসলে প্রযুক্তি করা যায় কিনা। গুগলে সার্চ করেন না ভাই, উনি সার্চ করবে না। কয় আপনার দাবি, আমি কেন সার্চ করবো? মানে তো এটা হচ্ছে মানে অবস্থা হচ্ছে এরকম যে আপনি কোনোভাবেই চান না বুঝতে, কোনোভাবেই বুঝতে চান না। ব্যাপারটা হচ্ছে এরকম। কেন? আপনাকে আমি রিকোয়েস্ট করতেছি, অনুরোধ করতেছি। তো আপনি একটু সার্চ করেন। আপনি তো আছেন কম্পিউটারে, একটু সার্চ করেন। আপনি তো প্যানেল গুলো চালাচ্ছেন, একটু সার্চ করেন। আপনার যদি সমস্যা থাকে সেটা বলতে পারেন যে আমার সমস্যা আছে, আমি মোবাইল দিয়ে কানেক্ট হয়েছি বা বিভিন্ন কারণে আমিও সার্চ করতে পারি না। আসিফ ভাই আপনি একটু সার্চ করেন তো দেখি, একটু স্ক্রিনে একটু শেয়ার করেন দেখি এরকম কোনো নিউজ আসে কিনা বা এরকম কিছু আসে কিনা, একটু দেখেন তো একটু। এটা বলা যায় তো, অসুবিধা কি? তো এখানে তো আমরা ঝগড়া করতে বসি নাই, আমরা একটু আলোচনা করতে বসছি। তো একটু তো আপনাকে অনুরোধ করতে পারি, আপনি অনুরোধটা শুনবেন না? অনুরোধটা শুনলে কি আপনার অনেক ক্ষতি হয়ে যাইতো? কি কাজ করে না কেন করেন। রে ভাই, আপনার কাছে নেটওয়ার্ক নাই? তো আমি আমাদের মোবাইলে সংবিধানের কত কানেক্ট নম্বর করি না। ধারার মধ্যে তাকে একজন আহ, তাকে এমন কোনো ব্যক্তিত্ব বানানো হয়েছে যে তাকে গালি দেওয়া যাবে না? দেখেন ওকে ওকে, আমাদেরকে। আমি এখনই কানেক্ট করতে, আপনি কথা বলতে থাকেন। তো যাই হোক, পরে আমি হচ্ছে ইয়ে করি আর কি, মানে সার্চ করা শুরু করি আর কি। তো তৎক্ষণাৎ আসলে ওই মুহূর্তে আমি সার্চ করে পাই নাই, যেটা সত্যি কথা। সংবিধানে আমি মানে অল্প সময়ের মধ্যে তাড়াহুড়া করে সার্চ করতেছিলাম, যাই হোক আসতেছিল না আর কি। তো আমি ওই মুহূর্তে আর সার্চ করে পাই নাই, শুধু একটু পাইলাম যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যেটা নিরাপত্তা আইন, ওইখানে মনে হয় কিছু কথা লেখা। আর হচ্ছে সংবিধানে আছে কিনা সেটা আমি আসলে তখন খুঁজে পাচ্ছিলাম না। তো সেটাই আমি ওনাকে জানাতে চাচ্ছিলাম যে সংবিধানে এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না। আমি একটা আইনে দেখতেছি, আইনে আছে, বাট সংবিধানে আমি আসলে এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। এটা আমি পরবর্তীতে আপনাকে জানাতে পারবো। ঠিক আছে? আমি এই সময়টা নেওয়ার জন্য ওনাকে কথা বলতে চাচ্ছিলাম। দেখেন উনি আমার কথাই বলতে দেয় নাই। এই কথাটা জাস্ট আমি বলতে চেয়েছিলাম, 1 মিনিটের একটা কথা। দেখেন একটু। রেফারেন্স আমি এই মুহূর্তে পেয়েছি একটা, সেটা হচ্ছে বিবিসিতে দেখতেছি একটা খসড়া আইন 2016 সালে হয়ে গিয়েছিল, এটা বিবিসির মধ্যে ডিজিটাল ইয়ে দেওয়া নিরাপত্তা আছে, আইনে। বিবিসি এবং হ্যাঁ, বিবিসির এবং মধ্যে এটা আমাদের সংবিধান, বিবিসির নিরাপত্তা আইন ওটা সংবিধান। সংবিধান না, ডিজিটাল নিরাপত্তা আইন তাই বলতেছি ভাইয়া। আপনারা একটু লক্ষ্য করবেন ওনাদের লাইভে, মানে আমি জাস্ট 2বার কানেক্ট হয়েছি। এর আগে একবার, এই 2 জনের আগে সম্ভবত 28শে মে একবার কানেক্ট হয়েছিলাম, আর এই 2 জনে একবার কানেক্ট হয়েছি। সমস্যা হলো ওনারা আনইন্টারাপ্টেডলি একটু কথা বলতে দেন না। আরে ভাইয়া, একটু 1টা মিনিট কথা বলতে দেন। আমি 1টা মিনিট কথা বলি, আমার কথায় মনে করেন 10টা ভুল আছে, আপনি নোট করেন। তারপরে আপনি ওই 1 মিনিটের পরিবর্তে আপনি 10 মিনিট সময় নেন, সমস্যা নাই তো। যে আপনি যে 1 মিনিট কথা বলেছেন, এই 1 মিনিট কথার মধ্যে আপনার এই 10টা ভুল আছে। কেন ভুল আছে আপনি রেফারেন্স দিয়ে তুলে তুলে ধরেন যে আপনি এই কথাটা ভুল বলছেন, এটা ভুল বলছেন, এটা ভুল বলছেন। কিন্তু আপনি একজনকে কথাই বলতে দিচ্ছেন না। একটা লাইন দিয়ে তো একটা মানুষের সমস্ত মনের ভাব প্রকাশ পেয়ে যায় না। তো আমাকে একটু সুযোগ দেন। তো ওনারা হচ্ছে মানে কোনোভাবেই সুযোগ দেন না। তবে একটা জিনিস আমি খুব ভালোভাবে লক্ষ্য করি, সেটা হলো যারা হচ্ছে ইসলামের বিপক্ষে বা ইসলামকে বিদ্বেষ করে যারা কথা বলে, ঘন্টার পর ঘন্টা কথা বলে, তাদের কথা তারা খুব মনোযোগ সহকারে শোনে, তাদেরকে ফ্লোর দেয়, সে কথা বলে যাচ্ছে, কোনো থামায় না। তো এইটা বিষয়টা হচ্ছে এরকম যে আপনার যে কথাটা শুনতে ভালো লাগে সেটা আপনি শুনতে থাকেন, সেটাকে আপনি থামান না। কিন্তু যেটা আপনার শুনতে ভালো লাগতেছে না বা যেটাকে আপনার কাছে অসত্য মনে হচ্ছে, হোক আপনার কাছে এটা অসত্য, আমি মেনে নিচ্ছি যে এই কথাটা অসত্য, কিন্তু আপনার কাছে অসত্য হলে আপনি থামাবেন কেন? আপনি তাকে একটু কথা বলতে দেন, তারপরে আপনি তার বক্তব্য খণ্ডন করেন, সমস্যা নাই তো। কিন্তু না, আপনি তাকে কথাই বলতে দিবেন না। তা আপনি কথা বলতেই দিলেন না, তাহলে সে তো এখনো কথা বলা শুরুই করেনি, একটা পুরো বিষয়টা শেষ করতে পারেনি। তো তাহলে আপনি তার আগে কিভাবে জাজ করলেন সে কথাটা ঠিক বলতেছে না, সত্য বলতেছে না, মিথ্যা বলতেছে? দেখবেন এক পর্যায়ে সে আমাকে বলতেছে আমি বাটপারি করতেছি, মিথ্যা কথা বলতেছে, আমাকে কথাই বলতে দেয়নি। তো কথা বলার আগে আপনি আমাকে মিথ্যাবাদী বানাই দিলেন, বাটপারি বানাই দিলেন, দেখেন একটু। এবং বারবার কিভাবে আমাকে থামানো হয়েছে এটা একটু দেখেন। আপনি কি সংবিধান বলতেছে আপনি এটা। কি সংবিধানের কথা বলছিলেন না নিরাপত্তা আইনের কথা বলছিলেন, কোনটা আমি কোনটা দাবি সংবিধানও করছিলেন? বলেছি, নিরাপত্তা আইনেরও কথাও বলেছি, দুইটাই ভাই, বলেছি। এই এই তো যে আমি আপনাদেরকে এই যে মুহূর্তে বাটপার বলে, সার্চ করে, আপনাদেরকে যে বাটপার বলে, দেখেন উনি একটা জিনিস বলছে না যে এটা আমাদের দেশে অ্যালাউড না। তো আমি তো এটা দ্বারা আইন বুঝিয়েছি
যে আইনেও অ্যালাউড না এবং সংবিধানেও অ্যালাউড না। তো এটা তো আমি বুঝিয়েছি যে আমাদের আইন কিংবা সংবিধান এগুলাতে এটা অ্যালাউড না। উনি আমাকে কিন্তু কথা বলতে দিচ্ছে না। উনি এই যে শুরু করে দিলেন, আপনি বাটপারি করছেন, আপনি আইন সংবিধানের কথা বলছিলেন। তো ওই যে আমি বললাম যে আমি 1টা মিনিট কথা বলতে চাইছি যে আমি এই মুহূর্তে সংবিধানে খুঁজে পাচ্ছি না, কিন্তু এই জিনিসটা কিসে আছে, এটা একটা আইন পেয়েছি, বিবিসির একটা নিউজ আমি একটু পড়তে চাচ্ছিলাম, মানে সে পর্যন্ত উনি আমাকে যাইতেই দেয় নাই। উনি বারবার আমাকে প্রসঙ্গ চেঞ্জ করাচ্ছে এবং শেষমেশ আমি আসলে কথা বলতে পারি নাই। আপনারা একটু ভিডিওটা দেখেন। মানে ভাইয়া আপনাদের কথা কথা বলতে দিলে এক- এই যে কথার কথা মধ্যে বলতে কথা বলেন, কথা বলতে কথাই দিলে তো বলতে দিব দেন না। দিব দিব কথা কথা তো বলতে দিব, কিন্তু যে ভাই শুরু যে করেন বাটপারি দিয়ে, মানে স্টার্টিং স্টার্টিং পজিশন থেকে যখন বাটপারি শুরু হয় আপনাদের, আপনি বললেন আসিফ ভাই উনি কি আমাদেরকে বলছিল যে এটা আইনের অংশ নাকি এটা বলছিল সংবিধানের অংশ, কোনটা? সংবিধানের অংশ বলছে, সংবিধানের আচ্ছা অংশ। আসিফ ভাই, কোন একটা আইন যদি সংবিধানকে বিরোধ করে তাহলে কি আমাদের কোনটাতে প্রায়োরিটি দেওয়া উচিত, আইনটা প্রায়োরিটি নাকি সংবিধান, সংবিধানটা? সংবিধান প্রায়োরিটি পাবে। তাহলে ভাই এরকম বন্ডের মতো কথা বলে লাভটা কি আছে ভাই? মানে আমি তো বুঝি না ভাই। আপনারা এই আসিফ মহিউদ্দিন সাহেবের এই কথাটাকে একটু কোট করে রাখবেন। উনি বলছেন আইন এবং সংবিধানের যদি কোনো বিরোধ থাকে সেক্ষেত্রে সংবিধান প্রায়োরিটি পাবে। ওকে ফাইন, এটা তো আমি আইন সংবিধান থেকে দেখাবো। তো এই যে সংবিধান থেকে দেখানোর পরে ওনারা সংবিধান যে মানতে চান না কেন, এটার ওনারা একটা উত্তর দিবেন। আমি ওনাদের কাছে উত্তর চাচ্ছি, আপনি উত্তর দিবেন। সংবিধান এটা থাকার পরেও কেন আপনারা মানেন না? সংবিধানে অনেক কিছু আছে, এটাকে আপনি অস্বীকার কেন করেন? কোন লজিকে করেন, কোন যুক্তিতে করেন? আপনি তো একটা দেশের নাগরিক। নাগরিক হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে সংবিধান মেনে চলা। সংবিধানকে তো কেউ অস্বীকার করতে পারে না। কিভাবে অস্বীকার করে সংবিধানকে? আপনি তো দেশের নাগরিক। আপনি বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশের সংবিধানকে অস্বীকার করতে পারেন না। আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে হয়তো আমেরিকার সংবিধানকে আপনি আহ, আহ, কোনো একটা কথা বলতে পারেন যে তাদের সংবিধানে এই সমস্যা আছে, এটা আপনি বলতে পারেন। কিন্তু বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশের সংবিধানকে বলবেন যে এটা আমি মানি না, বা এটা ঠিক না, এটা ভালো না, এটা আমার যায় আসে না, এটা তো আসলে আপনি বলতে পারেন না। আপনি একজন সুনাগরিক হিসেবে কিভাবে বলতে পারেন? আপনারা একটু দেখেন ভিডিওটা। মানে ওনাদের মানে সাথে কথা বলাটা একটা মুশকিল, অনেক কষ্ট করতে হয় ভাই, অনেক কষ্ট করে কথাবার্তা চালাইতে হয়। হ্যাঁ, মানে যে পরিমাণ পরিশ্রমটা করতে হয় ওনাদেরকে নিয়ে, যে খুব মানে ব্যাপার। আচ্ছা যাই হোক, এই আমি জিনিসটা যে বাদ দেন। তাদেরকে বাটপার মনে করি ভাই, এটা তো রিজনেবল একটা ডিসিশন, ইন্ডাকটিভ পজিশন থেকে রিজনেবল একটা ডিসিশন ভাই। আচ্ছা এই জিনিসটা বাদ দেন, একটা আমরা কয়েকটা জিনিস একটা একটু লাইন শেষ করতে দেননি আমাকে, একটা লাইন শেষ করতে দেননি আমাকে। আপনি 5টা 15 মিনিট লাইনও কথা আমি বললেও চাচ্ছি আপনার না। 15 মিনিট কথা বললেও আপনার এই আপনার আগে আপনার মিথ্যা কথাটা সঠিক কথা হয়ে যাবে না। লিটারাল মিথ্যুক এটা তো ভাই, ভাই আপনি সংবিধানের কথা, আপনি সংবিধানের কথা এইটাও বলছেন। এটাও দেখেন, আমাকে নট এ সিঙ্গেল লাইন, একটা বাক্য আমাকে শেষ করতে দেওয়া হয়নি। তাহলে একটা বাক্য শেষ করতে দেওয়ার আগেই উনি আমাকে জাজ করতেছেন আমি মিথ্যাটা বলছি, আমি বাটপারি করছি, আমার এখানে অনেক অসত্য কথা, এই ওই অসত্য কথাটা সত্য হয়ে যাবে না, মানে হাউ, কিভাবে সম্ভব এটা? আপনি তো আমার কথাটা শুনবেন, শোনার পরে তারপর আপনি আমাকে জাজ করবেন যে ঠিক আছে আপনি এই কারণে আপনি সঠিক কথা বলেন। আপনি তো আমাকে কথাই বলতে দিলেন না, তারপর আপনি বলতেছেন যে আমি মিথ্যা কথা বলতেছি, বাটপারি করতেছি। প্রিয় দর্শক, আপনারা জাজ করবেন আসলে। লিটারাল এটাও আপনার মিথ্যুক। এটাও আপনার এই তো কথা তো, তা আপনি আমি তো তো কথাই মিথ্যুক ভাই, শুনতে আমি তো চাচ্ছেন না। ধরাই দিলাম। আপনি আপনি এই যে আমাকে মিথ্যুক মিথ্যা বললেন, কি দাবির আমাদেরকে উপর এখন বললেন? কিতাবের আপনি উপর আমার কথা বলছে শুনছেন? বিকজ আপনি আমার কথা হ্যাঁ শুনছেন? আপনি 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 আমার বলেছেন, কথাই আপনি শুনেননি। মিথুক মিথুক ভাইয়া আপনি বলেছেন যে আপনি আইনের কথা বলতেছিলেন, বাট আপনি বলেছেন সংবিধানের কথা। আপনি তারপর ধরা খাওয়ার পরে বলছেন যে না আমি সংবিধান আর আইন দুইটার কথাই বলছি। একেবারে ডাহা মিথ্যা কথা ভাই। আপনি যদি দুইটার কথাও বলেন, দুইটার কথাও যদি বলেন, যদি, তাহলে আপনার সরি বলা উচিত যে ভাই এটা আমাদের আইনের অংশ না এবং সংবিধানের অংশ না, এটা আমাদের একটা কালো আইনের অংশ, এমন একটা আইনের অংশ যে অংশটা আমাদের সংবিধানকে এই কথাটা একটু কোট করে রাখেন, উনি এই আইনটাকে কালো আইন বলতেছে। হুম, এটা একটু মাথায় রেখে, ভায়োলেট করে। এবং বলতেছে এটা হচ্ছে সংবিধানকে ভায়োলেট করে। এরকম মিথ্যাবাদী কেন ভাই? আপনারা শুরু করেন মিথ্যা কথা দিয়ে, মানে যেই জিনিস জানেন না, সংবিধান সম্পর্কে আইডিয়া নেই, আপনার ফট করে বলে দিচ্ছেন এটা সংবিধানের অংশ। লজিক্যাল দেখেন,
কিরকম দ্বিচারিতা একটু পরে দেখাচ্ছি। উনি বলতেছে আমার সংবিধান সম্পর্কে কোনো আইডিয়া নাই, আমি ফুট করে বলে দিছি এটা সংবিধানের অংশ। তাহলে এই কথাটা যে বলে তার অবশ্যই জানা আছে যে এটা সংবিধানের অংশ, তাই না? উনি যখন আমাকে বলতেছে যে আপনার সংবিধান সম্পর্কে কোনো আইডিয়া নাই, আপনি ফুট করে বলে দিলেন এটা সংবিধানের অংশ, দ্যাট মিনস ইউ আর শিওর দ্যাট দিস ইজ ইন সাইড অফ আওয়ার কনস্টিটিউশন, রাইট? আপনি অবশ্যই জানেন যে এটা অবশ্যই সংবিধানে আছে, এই জন্য আপনি শিওর হয়ে বলতে পারতেছেন যে আপনি ফুট করে বলে দিচ্ছেন, আন্দাজে বলে দিচ্ছেন এটা সংবিধানের অংশ। মানে এটা দ্বারা বোঝা যায় এটা আসলে সংবিধানের অংশ না। কিন্তু আমি ওনাদেরকে এই লাইভে আবার প্রশ্ন করেছিলাম, আপনারা ফুল ভিডিওটা দেখবেন, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমি জিজ্ঞাসা করেছিলাম তার মানে কি আপনারা বলতে চাচ্ছেন এটা সংবিধানে নেই? উনি ওনারা আবার বলে যে না, তা তো আমরা দাবি করতেছি না। তার মানে হচ্ছে আপনি আপনি নিজেও তো জানেন না, তাহলে না জেনে কেন আমাকে বললেন আবার যে আপনি না জেনে বলে ফেলছেন এটা সংবিধানের অংশ? আমাকে তো কথা বলতে দিচ্ছেন। আমি কোনো একটা সময় পড়েছিলাম, আমার খুব ভালো খেয়াল আছে, আমার স্মৃতি শক্তি থেকে বলেছি। এখন কত নম্বর ধারায় বলা আছে? আমি তো আইন বিশেষজ্ঞও না, আমার তো মুখস্থও নাই। তো সুতরাং আমি অল্প একটু ওয়েবসাইটে সার্চ করছি, আমি তখন খুঁজে পাই নাই। কিন্তু ওনারা এটাকে নিবে না, ওনারা জোর করে বলবে আমি আন্দাজে একটা কথা বলছি, এই হচ্ছে অবস্থা। শুনেন একটু আর কিভাবে থামায় দেখেন, প্রত্যেকটা ওয়ার্ডে ফ্যালাসি সম্পর্কে আইডিয়া নেই বলে দিলাম, ধরো এটা লজিক, ফ্যালাসি অফ কম্পোজিশন। আপনাদের মুমিন হইলে কি মিথ্যাবাদী হইতে হবে? এটা কি নেসেসিটি নাকি আসিফ ভাই? আমার কাছে মনে হচ্ছে ওনাকে নিয়ে আমাদের অনেক পরিশ্রম করতে হচ্ছে, বুঝছেন ফারাজ ভাই? মানে উনি এটা মানবেন না, কোনোভাবেই উনি মানবেন না। আমরা যতই ওনাকে ইয়াটা দেখাই না কেন, উনি ওনার কোনো যায় আসে না কিছুতে। আমি যদি বলি নবী মোহাম্মদ একজন জঙ্গি ছিল, যেটা মাহমুদুল হক হুম, হুম। গুনভি সেটা তার ওয়াজিব এই ভিডিওটা গত পর্বের আর কি এপিসোড 3, আপনাদের সম্ভব হলে এপিসোড 3টা একটু দেখে নিবেন, ঠিক আছে? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জঙ্গি ছিলেন, এটা উনিও বলতেছে যে আমি যদি বলি তাহলে কেন এটা ধর্ম অবমাননা হবে, আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি গত পর্বে। তারপরে আপনারা জাস্ট এই ভিডিওটা একটু দেখে রাখুন। মাঝে বলে আমাগো নবী জঙ্গি ছিল, জঙ্গি হওয়া হুম, মুসলমানের হুম, সিফত, এই জিনিসটা বলে। হুম, আমি হুম, যদি বলি নবী মোহাম্মদ একজন জঙ্গি ছিল, তাহলে এটা কেন হুম। ধর্ম অবমাননা হবে, এই জিনিসটা তো আমি বুঝতে পারছি না। তাহলে তো আমাকে ডিফাইন করতে হবে, ডেফিনেশনটা দিতে হবে। ধর্ম অবমাননা বলতে তুমি কি বোঝাচ্ছ, আসিফ ভাইয়া, আপনি আইনগতভাবে কি কি জঙ্গি বোঝানো হচ্ছে? শব্দটা কোথা থেকে এসেছে এটা কি জানেন? আমার যে সেটা জানার জঙ্গি দরকার শব্দটা নেই। কোথা থেকে আমি এসেছে? এক মিনিট আমার আসিফ সেটা ভাই, জানার দরকার নেই। আসিফ ভাই হ্যাঁ, এক বাস মিনিট। বলি ভাই বলো। ওই ফরাজ উনি জঙ্গি শব্দ ব্যবহার করবে, কিন্তু জঙ্গি শব্দের অর্থ কি এটা ওনার জানার দরকার নাই, কোথা থেকে আসলো, কি সমাচার, এগুলা ওনার কিছু জানার দরকার নাই। এটা হয়, আপনি একটা শব্দ ব্যবহার করবেন, আপনি একজনের সম্পর্কে একটা কথা বলবেন, অথচ সেই কথার অর্থ আপনার জানার দরকার নাই। কি সুন্দর লজিক, চিন্তা করেন একটু। ভাইকে একটু এ করে নিন, ব্যাক স্টেজে বোধহয় ঢুকতে পারছেন না। ঠিক আছে, আমি ব্যাকস্টেজটা আচ্ছা, খালি করে জঙ্গি দিয়েছি। শব্দটা তো জানতে হবে, জঙ্গি শব্দ না, কোথা না, থেকে জঙ্গি আসছে আর শব্দ এর যেখান অর্থটা থেকে কি। হোক, জঙ্গি শব্দটা যেখান থেকে হোক, যদি আমি ব্যবহার করি, না, জঙ্গি শব্দটার শব্দের অর্থ মিনিং না জানলে তো আপনি ব্যবহার করলে তো মিনিং ভিন্ন রকম হবে। শব্দের আমি অর্থ জেনে তো মিনিং করতে হবে, অর্থ মানে ব্যবহার করতে হবে। কেন, কে আপনাকে বলেছে প্রত্যেকটা মানুষের শব্দের অর্থ জেনেই সেই জিনিসটাকে ব্যবহার করতে হবে? চিন্তা করেন, উনি হচ্ছে ওনার সাথে কথা হয়েছিল, উনি জার্মানিতে থাকেন, বাংলাদেশের তো মনে হয় নাগরিক আর কি, যতদূর আমি জানি। তাহলে অনেক উচ্চশিক্ষিতই হওয়ার কথা। তো এত হাইলি এডুকেটেড একজন পার্সন এই ধরনের একটা কথা কিভাবে বলে যে আমি একটা কথা বলবো এবং সেই কথার কোনো মিনিং আমার জানার দরকার নাই, আমি একজনের সম্পর্কে একটা কথা বলতেছি যে নবীজি জঙ্গি ছিলেন, এটা আমি দাবি করব, কিন্তু এটার এই জঙ্গি যে মানে কি এটা আমার জানার দরকার নাই, আমার বোঝার দরকার নাই, এটা আমি বলতে পারবো, সমস্যা নাই। তো জঙ্গি বললে মানুষের কাছে তো একটা মিনিং আছে, মানুষ তো জঙ্গি সম্পর্কে মানুষের একটা পারসেপশন আছে যে একটা বিশেষ একটা ক্যাটাগরির একটা যোদ্ধা, যারা খুবই কি বলবো মানে খুবই রেডিকুলাস, তাই না? মানে খুবই বিধ্বংসী এবং হচ্ছে ইসলামের অপব্যাখ্যা করে যারা হচ্ছে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালায়, এই ধরনের একটা বিশেষ ক্যাটাগরির একটা যোদ্ধা বা একটা যোদ্ধা গোষ্ঠীকে তো আমরা জঙ্গি হিসেবে বুঝি, তাই না? আমাদের সমাজে এই ধরনের একটা প্রচলিত একটা সংজ্ঞা আছে, যদিও জঙ্গি শব্দের অর্থ এটা না। আমি গত এপিসোডে বলেছি যে জঙ্গি শব্দটা হচ্ছে জঙ্গ থেকে এসেছে, আর জঙ্গ হচ্ছে ফার্সি শব্দ। ফার্সি শব্দে জঙ্গ শব্দের অর্থ হচ্ছে আপনার যুদ্ধ,
সেখান থেকে জঙ্গি, জঙ্গি মানে হচ্ছে যোদ্ধা। যেমন আমরা বলি জঙ্গি বিমান, এর অর্থ হচ্ছে যুদ্ধ বিমান। তারপর যেমন আমরা বলি জঙ্গ নামা মানে হচ্ছে যুদ্ধের নামা, নামা মানে হচ্ছে বিবরণ, এই ধরনের আর কি, মানে যুদ্ধের বিবরণ। তো এরকম অনেক শব্দ আছে জঙ্গ থেকে। কিন্তু জঙ্গি কিংবা জঙ্গিবাদ এই দুইটা শব্দ কিন্তু আমাদের দেশে কখনোই এটা ইয়ে হিসেবে ব্যবহার হয় না, যোদ্ধা হিসেবে ব্যবহার হয় না। আপনি যদি এখন বলেন যে আমাদের মহান স্বাধীনতা অসংখ্য জঙ্গি ছিনিয়ে নিয়ে এসেছেন, এই কথাটা বললে এটার অর্থটা কেমন হবে বলেন? এটা কোনো অর্থ এটা মিন করবে? যে আমাদের যে যোদ্ধারা যারা মুক্তিযোদ্ধা তাদেরকে যদি এখন জঙ্গি বলেন, এটা হবে? এটা কোনো মিনিং আসবে? তো উনি নবীকে জঙ্গি বলে দিবেন, এবং এটা ওনার কোনো জানারও দরকার নাই যে আসলে জঙ্গি মানে কি। তো যাই হোক, ফার্সি ভাষায় জঙ্গি মানে যোদ্ধা হয়তো ওখানে ওনারা বুঝেন, কিন্তু আমরা তো ভাই জঙ্গি মানে যোদ্ধা বুঝি না। আমরা জঙ্গি মানে যোদ্ধা বুঝি তবে একটা বিশেষ ক্যাটাগরির যোদ্ধাদেরকে আমরা জঙ্গি বুঝি। যদিও জঙ্গি শব্দটা আমিও এগ্রি করতেছি যে পূর্বে হয়তো ওইটাই ছিল আর কি, ওই ধরনের একটা অর্থ মিন করতো। কিন্তু ভাষা কিন্তু আমি ওনাকে আবারও ওই এপিসোডে আমি বলার চেষ্টা করেছি, ভাষা হচ্ছে নদীর মতো, বাক বদল করে। ভাষার অনেক সময় পরিবর্তন হয়। এখন যে ভাষাটা যেটাকে মিন করতেছে 10 বছর পরে ভাষা ওই শব্দটাকে ওইটা মিন নাও করতে পারে, ওইটাকে মানে অর্থ নাও করতে পারে। আমি অসংখ্য উদাহরণ দিয়েছি কিন্তু সেই এপিসোডে। যেমন আমি বলেছিলাম যে যে তুর্কিতে ইয়ার্ট নামে একটা শব্দ আছে যেটার অর্থ হচ্ছে তাঁবু, কিন্তু পরবর্তীতে ওটা হয়ে গেছে স্বদেশ বা মাতৃভূমি, তাই না? তারপরে হচ্ছে বা আমাদের বাংলা ভাষায় আছে, আমি যেমন আমলা শব্দের অর্থ বলেছি, আমলা মানে কিন্তু হচ্ছে চাকরিজীবী। কিন্তু এখন কিন্তু শুধু চাকরিজীবী বোঝানো হয় না, সরকারি চাকরিজীবী, এবং সব সরকারি চাকরিজীবীকেও আমলা বলা হয় না, একটা বিশেষ ক্যাটাগরির মানুষকে হচ্ছে আমলা বলা হয়। কিন্তু আমলা শব্দের অর্থ কিন্তু ওরকম না। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো আদালত মানে তো বিচারালয়, কিন্তু যেখানে বিচার হয়, যে কোনো একটা বিচারালয়কে কি আপনি আদালত বলবেন? ডেফিনেটলি নট। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো শব্দ কিন্তু তার অর্থকে পরিবর্তন করে। আমরা যখন বলি যে আদালত, তার মানে কিন্তু আমরা একটা বিশেষ বিচার যে প্রতিষ্ঠান একটা রাষ্ট্রের, সেটাকে আমরা বুঝি। যে কোনো একটা বিচার বা সালিশ কার্যক্রম বসলেই কিন্তু আমরা ওটাকে আদালত বলি না, তাই না? তো ভাষাটা এরকম, উনি এটা মানতে চাচ্ছেন না। এটা না হলে আমি তার বিরুদ্ধে আপনার কাছ থেকে শিখেছি। তো আমরা আমাদের স্লাইডে আবার একটু ফিরে আসি। আমরা যেখানে আলোচনা করতেছিলাম যে আসিফ মহিউদ্দিন আসলে কি বলেছিলেন, ঠিক আছে, ভারত ধর্ম আমরা খুব ক্লিয়ারলি দেখলাম। তারা হচ্ছে এটা মানে এই কনসেপ্টের কথা বলতেছেন যে আহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন কি হয়ে গেছেন যে তাকে গালিগালাজ করা যাবে না, এই ধরনের ওনারা কথা বলতেছেন, এবং এটা হচ্ছে ওনারা এটাকে বাক স্বাধীনতার অংশ বলে মনে করতেছেন। এরপরে আমি আমার ইয়েতে যাই, দেখেন যে 2 জুন 2024 ইংরেজি তারিখে আসিফ মহিউদ্দিনের সাথে লাইভে ছিলাম, তখন কথা হয়েছে বাক স্বাধীনতা নিয়ে। কথার এক পর্যায়ে আমি বলেছিলাম, আপনি আমাদের দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও গালি দিতে পারবেন না, তার সম্পর্কে কোনো কটূক্তি ও সমালোচনা করতে পারবেন না। এর জবাবে যে ফারাজ অর্ণব বলেন, গালি দিতে পারা এটা তার ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে, এবং বাংলাদেশকে উনি অসভ্য একটা দেশ বলেন। এই হচ্ছে অবস্থা। আল্লাহ মাফ করেন, কি আর বলবো। ওনারা আমাদের দেশে জন্মগ্রহণ করছেন, অথচ শেষমেশ আমাদের দেশকে অসভ্য বললেন। মানে গালি দিতে পারাটা হচ্ছে এখন বর্তমানে সভ্যতা বা সভ্য কাজ, আর গালি দিতে না পারা অসভ্য কাজ। এই তো ওনারা বোঝাতে চাচ্ছেন নাকি? আপনারা কি বলেন? ওনারা তো এরকমই মনে হয় বোঝাতে চাচ্ছেন যে যত গালিগালাজ করতে পারবেন দ্যাট মিনস আপনি তত সভ্য, তত জেন্টেলম্যান। আর হচ্ছে আপনি যত গালিগালাজ করতে পারবেন না তত আপনি হচ্ছে অসভ্য। বা কেউ যদি গালিগালাজ করে, আপনি যদি সেটা টলারেট করতে পারেন, ঠিক আছে, আপনি শুনবেন, সে গালিগালাজ করতে থাকবে, তার মানে আপনি হচ্ছে সভ্য। আর একজন গালিগালাজ করতেছে, আপনি তাকে বলবেন ভাই এটা করা ঠিক না, এটা যখন আপনি বলবেন তখন হচ্ছে আপনি অসভ্য হয়ে যাবেন। এই হচ্ছে তাদের ডেফিনেশন। আমি কি ভুল বলছি কিছু? ভুল বললে বললেন আপনারা কমেন্টে, ঠিক আছে? এটা আমার যে ভাবনাগুলো সেগুলো আমি তুলে ধরতেছি আর কি। তো আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু আপনারা আমাকে কমেন্টে জানাবেন, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু বলবেন। এরপর আমরা একটু আগাই। এই যে আসিফ মহিউদ্দিনের এই যে এইটা হচ্ছে সেই তার ইয়া লাইভ ছিল আর কি, যে 2 জুনে আর কি। হ্যাঁ,
আমি ওনার যে লিঙ্কটা সেটাও দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চেক করে দেখে নিতে পারবেন। আমার ওয়েবসাইটেও আমি এই স্লাইডটা আপলোড করে রাখবো, আপনারা চাইলে এটা ডাউনলোড করে আপনারা এই লিঙ্কগুলো আপনারা চেক ব্যাক করে দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এবার আমি একটু দ্রুত আগে আমাদের সংবিধানে কি বলা হয়েছে এই দেখেন। সংবিধানে যেটা বলা হয়েছে যে ৩য় ভাগ মৌলিক অধিকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, এটা একটু ছোট আসছে, আমি এটাকে একটু বড় করি। এই যে দেখেন এখানে একটু বড় করে লেখা আছে মৌলিক অধিকার। এখানে দেখেন খুব স্পষ্ট করে লেখা আছে যে রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত অবমাননা, মানহানি বা অপরাধ সংগঠনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকার এবং সংবাদ ক্ষেত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল। অর্থাৎ আমাদের এখানে কিন্তু একবারে স্পষ্ট, সংবিধানে এটা স্পষ্ট বলা আছে যে আপনার বাক স্বাধীনতা একবারে মানে টোটালি ফ্রি না, আপনি যা ইচ্ছা তাই বলবেন, ব্যাপারটা এরকম না। এখানে অনেকগুলো কন্ডিশন আছে। ১ নম্বর, রাষ্ট্রের নিরাপত্তাকে আপনি হুমকির মুখে ফেলতে পারবেন না। ২, বিদেশি রাষ্ট্রসমূহের সাথে আপনার বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক আছে সেটাকে আপনি হুমকির মুখে ফেলতে পারবেন না। ৩ নম্বর হচ্ছে জনশৃঙ্খলা, জনজীবনে যদি কোনো বিশৃঙ্খলা তৈরি করে আপনার কথা, যেমন আপনি বলতেছেন নবীজি জঙ্গি, এটা বললে তো বিশাল একটা বিশৃঙ্খলা তৈরি হবে। জঙ্গি দ্বারা তো আমরা এটা মিন করি না, এটা একটা বিশৃঙ্খলা তৈরি করবে। তো এই ধরনের কথা। তারপর শালীনতা, আপনি অশালীন একটা বক্তব্য দিলেন, গালাগাল করলেন, ঠিক আছে। নৈতিকতার পরিপন্থী, আমরা আমাদের সমাজে কিছু নৈতিকতার ব্যাপার আছে, যেমন আমাদের সমাজে হচ্ছে নারী পুরুষ বিবাহ বহির্ভূত সম্পর্ককে আমরা অ্যালাউ করি না। এখন আপনি যদি এই কথাটাকে প্রচার করা শুরু করেন, কিংবা আমাদের ফর এক্সাম্পল আমি যতদূর জানি, আমি এটাও স্মৃতি থেকে বলতেছি, ভুল হতে পারে, আমি অনেকের মুখে শুনেছি আর কি, যে আমাদের সংবিধানে সমকামিতা অ্যালাউড না, আমাদের সংবিধানে সমকামিতা অ্যালাউড না। এখন এটা যদি আপনি প্রচার করা শুরু করেন, তাহলে এটা কি হবে? এটা নৈতিকতার বিরুদ্ধে চলে যাচ্ছে। এটা আমাদের সমাজে লিস্ট আমাদের নৈতিকতা তো বিরুদ্ধ, আমরা এটাকে নৈতিক মনে করি না। আমাদের বেশিরভাগ মানুষকে জিজ্ঞাসা করেন, তারা এটাকে নৈতিক বলবে না, এরা বলবে এটা অনৈতিক কাজ। বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটাকে অনৈতিক কাজ বলবে। তারপরে আপনার হচ্ছে সমকামিতাকে বলেন, এটা অনৈতিক মনে করবে। তো সুতরাং এরকম অনৈতিক কাজ, চুরি ডাকাতি, এগুলো সব অনৈতিক কাজ। তো এই অনৈতিক কাজগুলোকে যদি ভায়োলেট করে আপনার কথাবার্তা, ঠিক আছে, আপনার কথাবার্তা দ্বারা যদি এগুলো প্রমোট হয়, তাহলে কিন্তু এটা আপনার বাক স্বাধীনতা হবে না। এরপর আদালত অবমাননা, এমন একটা কথা বললেন যে আদালতকে অবমাননা করা হয়ে যাচ্ছে, বা মানহানি, একেবারে স্পষ্ট, আপনি একজনের মানকে হানি করতে পারেন না। আপনি এই যে আমাকে বাটপার বলতেছেন, মিথ্যাবাদী বলতেছেন, আমি কি এমন মিথ্যাবাদী বললাম? এই যে আমি তো বের করে দেখালাম, আমি তো বলেছি রে ভাই আমার এই জিনিসটা মনে ছিল না যে এটা কোথায় আছে, আমি পড়েছি, এতটুকু আমার খেয়াল আছে, বাট আমার এই মুহূর্তে মনে নেই। তো এখানে তো কাউকে ডিফাইনও করা হয় নাই। এখানে একবার সমস্ত নাগরিকের, আপনি কারোই মানহানি করতে পারেন না, নট অনলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আপনি কারোরই মানহানি করতে পারেন না। এটা আপনাকে সংবিধান আপনাকে এটা দেয় না, এটা আপনাকে অধিকার দেয় না। তারপর অপরাধ সংগঠনের প্ররোচনা, আপনি কোনো একটা অপরাধ সংগঠিত করার জন্য যে অমুক জায়গায় আগুন লাগাই দাও এই ধরনের, বা এই কাজ করলে তোমরা বসে থাকবে না, আগুন লাগাই দিবা, এই ধরনের মানে এমন একটা প্ররোচনা দিলেন যার দ্বারা মানুষ এই ধরনের একটা কাজ করলো, এই ধরনের প্ররোচনা কিন্তু আপনি দিতে পারবেন না। এই ধরনের কথাবার্তা বলা আপনার বাক স্বাধীনতার মধ্যে পড়বে না। তার মানে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বিধিনিষেধ, তো এই যে বিধিনিষেধ সাপেক্ষে এখানে একবারে কিন্তু স্পষ্ট বলা আছে, ঠিক আছে, এর সংবাদপত্রের ক্ষেত্রেও, এবং স্বাধীনতা এবং নাগরিক বাক স্বাধীনতা। সুতরাং আপনি যে ওই যে একটা স্বাধীনতার বাক স্বাধীনতার যে একটা আমাকে একটা ইয়ে দেখিয়েছিলেন উইকিপিডিয়া থেকে, উইকিপিডিয়া দেখে তো আমাকে লাভ নাই। উইকিপিডিয়া তো আমার রেফারেন্স না, আমার রেফারেন্স হচ্ছে সংবিধান, বাংলাদেশ সংবিধান আমার রেফারেন্স। আপনি যদি দেখেন উইকিপিডিয়াতে একটা বাক স্বাধীনতার একটা সংজ্ঞা আছে, যা ইচ্ছা তাই বলা যাবে, কাউকে শারীরিকভাবে আঘাত করা যাবে না, এটা হচ্ছে কথা। তা বাদে মুখে একেবারে যা ইচ্ছা তাই তাকে বলা যাবে, এতে এটা হচ্ছে তার বাক স্বাধীনতা? নো, আমাদের সংবিধান বাক স্বাধীনতাকে এভাবে ডিফাইন করেনি। আপনি আপনি অন্য একটা সংজ্ঞা এনে বাংলাদেশে চালু করলে তো হবে না। বাংলাদেশের সংবিধানে প্রতিষ্ঠিত ভাবেই বলা আছে যে বাক স্বাধীনতা কাকে বলে। এরপরে আমরা এই যে সংবিধানে কি বলা হয়েছে এটাই আমি অনেক ডিটেইলে বলছি, এখানে লিঙ্কটা দেওয়া আছে, আপনারা চাইলে লিঙ্কে ঢুকে চেক করে দেখে নেবেন, কোনো সমস্যা নেই। এবার আসেন সাইবার নিরাপত্তা আইন, যেটা আমি মনে হয় ডিজিটাল নিরাপত্তা অ্যাক্ট বলে ফেলেছিলাম, এটা সাইবার নিরাপত্তা আইন নামে আর কি আছে 2023। দেখেন এখানে স্পষ্ট বলা আছে, এখানে ছোট দেখা যাচ্ছে না, আমি একটু লেখাটাকে এখানে কপি করছি, আমি একটু দেখাই। দেখেন
21 নম্বরের 1 নম্বরে বলা আছে, 21 ধারার 1 নম্বরে বলা আছে কি, যদি কোনো ব্যক্তি ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকা সম্পর্কে বিদ্বেষ, বিভ্রান্তি ও কুৎসামূলক প্রচারণা চালান বা উহাতে মদত প্রদান করেন, তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ। আমার তো মনে হয় আপনি যে কথাটা বললেন, এই কথাটা তো এই যে আপনার এই কার্য তো আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা আসলে একটা অপরাধী হয়েছে। কারণ হচ্ছে আপনি পারেন না, আমাদের দেশের আইন অনুযায়ী আপনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কোনো কুৎসামূলক প্রচারণা কিংবা কোনো বিভ্রান্তিমূলক যে আপনি যে কথাগুলো বললেন, যে বিদ্বেষ বিদেশ অবশ্য আপনি বিদেশমূলক কথা বলেন নাই, তবে বিভ্রান্তি ছড়িয়েছে যে তার সম্পর্কেও কুৎসা রটনা করা যাবে কিংবা তার সম্পর্কে আপনি হচ্ছে গালাগাল করতে পারবেন। এটা একটা বিভ্রান্তি ছড়িয়েছেন, রীতিমতো বিভ্রান্তি আপনি ছড়িয়েছেন আপনার লাইভে, এই কথাটা আপনি বলেছেন। তো সুতরাং আমি মনে করি যে এটা তো সেই হিসেবে আপনার অবশ্যই অপরাধ হওয়ার কথা। 2 নম্বর, দেখেন, যদি কোনো ব্যক্তি উপধারা 1 এর অধীন কোনো অপরাধ সংগঠন করেন, তাহা হইলে তিনি অনধিক 5 বৎসর কারাদণ্ডে বা অনধিক 1 কোটি টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। তো এখানে কিন্তু কি দণ্ড হবে সেটাও বলে দেওয়া আছে। এটা হচ্ছে 21 সাইবার নিরাপত্তা আইনে আছে। এরপরে আমরা দেখি সাইবার নিরাপত্তা আইন, দেখেন আরো একটা আছে, ঠিক আছে? ওই সাইবার নিরাপত্তা আইনেরই আরেকটা ধারা, সেইখানেও বলা আছে। আমি এইটাকে একটু কপি করে নিয়ে আমি যেখানে পেস্ট করছি, দেখেন একটু বড় করে লেখা। 28-এর 1-এ এখানে কি বলা আছে দেখেন। এই যে আমি সবগুলোর কিন্তু লিংক নিচে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এগুলো চেক করে দেখে নেবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এইভাবেই লেখা আছে, অ্যাজ ইট ইজ যা ছিল আমি হুবহু কপি পেস্ট করছি। যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আঘাত করিবার বা উস্কানি প্রদানের অভিপ্রায়ে ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এইরূপ কিছু প্রকাশ বা প্রচার করেন বা করান, যাহা ধর্মীয় অনুভূতি বা ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত করে, তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ। এখানে স্পষ্ট। আপনারা যেভাবে লাইভ পরিচালনা করেন এবং ইসলাম ধর্ম সম্পর্কে যেভাবে কথাবার্তা বলেন, এটা আপনারা নিজেরাই একটু চিন্তা করেন যে এটা আসলে ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আসলে আঘাত করতেছেন কিনা, কিংবা উস্কানি প্রদান আসলে করতেছেন কিনা, বা আপনাদের যে সংশয়.com যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আসলে আপনারা বিভিন্ন ধর্মকে আসলে আপনারা কি করতেছেন, আপনারা উস্কানি বা আপনারা হচ্ছে এই মূল্যবোধে বা অনুভূতিতে আপনারা আঘাত করতেছেন কিনা, এটা আপনারা নিজেরাই একটু চিন্তা করেন, আমি কিছু বলবো না। তারপর দেখেন 2 নম্বর, এটা তো বলা আছে, যদি কোনো ব্যক্তি উপধারা 1 এর অধীন কোনো অপরাধ সংগঠন করেন, তাহা হইলে তিনি অনধিক 2 বৎসর কারাদণ্ডে বা অনধিক 5 লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। তো এখানে স্পষ্ট বলা আছে আপনি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারবেন না। প্রত্যেকের যার যার ধর্ম আছে, আপনি আপনার ধর্ম পালন করেন, নো প্রবলেম। কিন্তু আপনি আরেকজনের ধর্মকে আপনি কটাক্ষ করা, যে বিদ্বেষ ছড়ানো বা তার ধর্ম সম্পর্কে একটা বিভ্রান্তি ছড়ানো, এটা আপনি করতে পারবেন না, এটা আপনার করার অধিকার নাই। হ্যাঁ, একবারে স্পষ্ট। আপনি আপনার ধর্ম পালন করেন, আপনার ধর্ম সম্পর্কেও আপনার বিদ্বেষ ছড়ানোর অধিকার নাই। এক কথায় ধর্ম সম্পর্কে আপনি বিদ্বেষ ছড়ানোর কিংবা আপনি হচ্ছে ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আঘাত করবেন, এই আঘাত করার অধিকার আপনার নিজের ধর্ম সম্পর্কেও নাই। কোন ধর্মে এখানে তো ওইভাবে বলা নাই যে আপনি নিজের ধর্ম সম্পর্কে পারবেন আর অপরের ধর্ম সম্পর্কে পারবেন না। ব্যাপারটা এরকম না। আপনি নিজের ধর্ম সম্পর্কেও পারবেন, আপনি যে ধর্মই ফলো করেন, আপনি মুখে বলবেন যে আমি মুসলমান, আমি আমার ধর্ম সম্পর্কে বলছি, আর সমস্যা কোথায়? ব্যাপারটা সেরকম না, আপনি কোন ধর্ম সম্পর্কে বলতে পারেন না। তো আসিফ মহিউদ্দিন এবং ফারাজ অর্ণব যে কথাগুলো বলেছেন আমরা আরেকবার শুনে, আচ্ছা ঠিক আছে, আমরা আরেকবার শুনবো আর কি, অসুবিধা নাই, আমরা একটু আগাই। এটা এই স্লাইডটা আমরা করছিলাম আর কি, সমস্যা নাই, আমি এটা পরে আবার একটু করব, প্লে করব, আমি আর একটু আগাই। প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে কটূক্তি, যুবকের 7 বছরের কারাদণ্ড। প্রথম আলো, দেখেন প্রথম আলোতে নিউজটা এসেছিল, আমি এটা একটু পড়ে শোনাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করে গান রচনা করায় তন্ময় মল্লিক নামের এক যুবককে 7 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ড পাওয়া তন্ময় খুলনা জেলার দাকোপ উপজেলার গুরকাঠি গ্রামের তুলসী মল্লিকের ছেলে। আচ্ছা,
ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক AKM শামসুল ইসলাম আজ বুধবার এই রায় দেন। একই সঙ্গে আদালত আসামিকে 10,000 টাকা জরিমানা করেন। আদেশে বলা হয়, জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে আরো 6 মাস কারাদণ্ড ভোগ করতে হবে। আসামি তন্ময় মল্লিকের উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন। ঠিক আছে, রায় হয়েছে রীতিমতো, শুধু আইন না, এ ব্যাপারে মামলা হচ্ছে, রায় হচ্ছে। মামলার এজাহারে বলা হয়, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে নিয়ে গান রচনা করে তা মেমোরি কার্ডের মাধ্যমে প্রচার করেন তন্ময় মল্লিক। এ ঘটনায় দাকব থানার উপপরিদর্শক SI জয়নাল আবেদীন বাদী হয়ে গত বছরের 26 অক্টোবর খুলনার দাকব থানায় মামলা করেন। এটা প্রথম আলো আদালত প্রতিবেদক। এটা হচ্ছে 24 সেপ্টেম্বর 2014 সালে এটা পাবলিশ হয়েছিল। এটা অনলাইন থেকে আমি নিয়েছি। এই যে এখানে ছোট ছোট করে লেখা, এটা হচ্ছে তার লিঙ্ক, আপনারা এই লিঙ্কে যে দেখতে পাবেন এই খবরটা। তারপর আমি আরেকটা নিউজ নিয়ে এসেছি, সেটা হলো সময় নিউজ থেকে, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, অভিযুক্তের 7 বছরের কারাদণ্ড। সময় নিউজ থেকে দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার দায়ে তথ্য ও প্রযুক্তি আইনের মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী শামসুল আলম বাবুকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। ঠিক আছে, উনি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী ছিল শামসুল আলম। ঠিক আছে, তো ওনাকেও হচ্ছে 7 বছরের কিন্তু কারাদণ্ড দেওয়া হয়েছে। ঠিক আছে, উনি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেছিলেন। এই জন্য তথ্য ও প্রযুক্তি আইনের মামলায় ওনাকে হচ্ছে এই মামলা করা হয়েছিল এবং সেজন্য ওনাকে হচ্ছে ইয়াটা দেওয়া হয়েছে। আমার মনে হয় আরো অনেকগুলো আইন আছে, আমি তো আসলে সবগুলো আইন সম্পর্কে পড়াশোনাও করতে পারি নাই। আর আপনারা জানেন আমি হচ্ছে আসলে আমার পড়াশোনা হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইনে, আমি একজন ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ আমার পড়াশোনা। তো আসলে আমি আইন বিশেষজ্ঞ না, আমি যতটুকু সার্চ করেছি, যতটুকু পেয়েছি, তো সেটুকু আমি তুলে ধরলাম। তবে আমি যেটা, আমার যেটা ভাবনা সেটা হলো, একজন দেশের সুনাগরিক হিসেবে আপনার আইন বিস্তারিত না জানেন, অন্তত এতটুকু তো জানা দরকার যে এটা অপরাধ নাকি অপরাধ না। আপনি যে বলতেছেন যে বঙ্গবন্ধুকে কটূক্তি করাটা কোনো সমস্যা না, এটা সংবিধানকে মানে সংবিধানের সাথে এটার হচ্ছে আইনের যদি থাকেও, তাই এটা সংবিধানকে লঙ্ঘন করতেছে। তা আপনার কনসেপশন তো ভুল, আপনি জানেন না। তো এই এই না জানাটা তো সমস্যা। আপনি তো একসময় এই না জানার কারণে হয়তো একসময় আপনি এই কাজটা করে ফেলবেন, তখন তো আপনি বলবেন যে আমি তো জানতাম না। কিন্তু এখন যদি একজন ব্যক্তি বলে যে আমি তো জানতাম না যে খুন করা একটা মস্ত বড় অপরাধ, আমি খুন করে ফেলছি, তো তাহলে কি তার খুনের অপরাধের বিচার হবে না? তাকে মাফ করে দেওয়া হবে? তো আপনাকে জানতে হবে, তো অবশ্যই জানতে হবে। এবং আপনি একজন হাইলি এডুকেটেড পারসন, আপনি কেন জানবেন না? তো যায় না। বাক স্বাধীনতা মানে এরকম না। বাক স্বাধীনতা মানে আপনি যা ইচ্ছা তাই গালাগাল করবেন একজনকে, এটাকে বাক স্বাধীনতা বলে না, কোনোভাবেই বাক স্বাধীনতা বলে না। সব স্বাধীনতারই একটা লিমিটেশন আছে, যে কোনো স্বাধীনতা। মনে করেন বাংলাদেশ তো স্বাধীন, তাই না? কিন্তু এই স্বাধীন মানে কি বাংলাদেশ যা ইচ্ছা তাই করবে এরকম? বাংলাদেশ পৃথিবীর একটা দেশ, পৃথিবীর একটা অংশ। বাংলাদেশে কিন্তু চাইলে যা ইচ্ছা তাই করতে পারে না। প্রত্যেকটা স্বাধীনতারই একটা লিমিটেশন আছে, মানে একটা লিমিট, একটা সীমার মধ্যে সে স্বাধীন, তাই না? একটা সীমার মধ্যে স্বাধীন। আপনি আপনার বাড়ির মধ্যে মনে করেন বিচরণ করতে পারেন, আপনি স্বাধীন। কিন্তু আপনি কি ক্যান্টনমেন্টে ঢুকতে পারবেন? না, আপনি ঢুকতে পারবেন না। মানে ব্যাপার হচ্ছে এরকম, আপনি স্বাধীন বাট ইন এ সার্টেন রেঞ্জ, একটা রেঞ্জের মধ্যে আপনি স্বাধীন। বাট ওই রেঞ্জকে আপনি ইউ আর নট অ্যালাউড টু কাম আউট ফ্রম দ্যাট রেঞ্জ। ইউ আর ইনডেফিনিট ইন এ রেঞ্জ। আপনি স্বাধীন একটা রেঞ্জের মধ্যে বা একটা লিমিটের মধ্যে বা ইন এ বাউন্ডারি, আপনি একটা বাউন্ডারির মধ্যে স্বাধীন। বাট এই বাউন্ডারির বাইরে কিন্তু আপনি স্বাধীন না। ঠিক আছে, গতকালকে ওনারা একটা বিষয় নিয়ে অনেকক্ষণ কথা বলছে, আমি ওনাদের লাইভে যুক্ত হয়েছিলাম, ওনাদের স্ট্রিম ইয়ার্ডে যে আমি ব্যাক স্টেজে ছিলাম প্রায় 2.5 ঘন্টার উপরে, আমি এটা নিয়ে পোস্টও করেছি, আপনারা দেখবেন। 2 ঘন্টা আর উপরে আমি ব্যাক স্টেজে ছিলাম। আমি অনেকবার ওনাদেরকে প্রাইভেটে মেসেজ দিয়েছি, তারপরে কথা বলেছি, আমি এই বিষয়গুলো নিয়ে ওনাদের সাথে আলোচনা করতে চেয়েছি। যে আপনারা ওই যে বলছিলেন যে সংবিধান আছে কি নেই, আমি এটা বিয়ে করছিলাম, ওনাদেরকে ইনভাইট করেছিলাম এবং গতকালকে ওনাদের সাথে অনেকক্ষণ, আমি একবারে 2 ঘন্টার উপরে আমি কানেক্ট ছিলাম। আমার কাছে সমস্ত স্ক্রিনশট আছে, আমি সেটা পোস্টও করেছি, আপনারা দেখবেন, আমার ব্লগেও দেওয়া আছে, আমার ফেসবুক যে পেজ সেখানেও আমি পোস্ট করেছি। তো তারা আমাকে অ্যাকসেপ্ট করে নাই, তারা আমাকে কানেক্টই করে নাই, তারা আমার সাথে কথাবার্তা বলে নাই। আমার যেটা মানে ধারণা, নিশ্চিতভাবে তাদের কাছে কোনো যৌক্তিক উত্তর নাই। তাদের এই যে
এই যে আচরণ, এই আচরণটা সবাই একেবারে দেখতে পাবে। এই কারণে মূলত তারা আমাকে হয়তোবা কানেক্ট করতে চায় নাই বা কানেক্ট করে নাই, আমার কাছে এটাই মনে হয় আর কি। বাট আসিফ মহিউদ্দিন উনি আমাকে খুব ভালোভাবে চিনে, খুব ভালোভাবে আমাকে মনে রাখছেন, এবং হচ্ছে আমি ওই ভিডিওটা অলরেডি আপলোড করেছি, দেখেন আমার ইউটিউব চ্যানেলে। সেটা হচ্ছে উনি আমার পোস্ট করেছেন, এবং আমার ওর সাথে ওনার প্রথম দিন যে কথা হয়েছিল সেটা উনি একবারে বলতে গেলে লাইন বাই লাইন মনে রেখেছেন, কি কি কথা হয়েছিল সেটাও উনি মনে রেখেছেন। তো সুতরাং উনি আমাকে ভুলেন নাই, উনি আমাকে খুব ভালোভাবে মনে রেখেছেন। তো উনি কেন ভয় পাচ্ছেন? আসিফ মহিউদ্দিন, আপনি তো একজন সমাজ সংস্কারক, নিশ্চয়ই আমার কথাবার্তা হয়তো শুনতেছেন বা কোনো একটা মাধ্যমে শুনবেন। আপনি নিজেকে অনেক সময় সমাজ সংস্কারক বলেন, যে আমি একটা সমাজ সংস্কারক বা এই ধরনের মানে বা প্রকাশ করতে চান, বলেন বলতে আমি বলতেছি প্রকাশ করতে চান। একজন যে আপনাকে জিজ্ঞাসা করেছিল যে আপনি কেন এই ধরনের কথাবার্তা বলেন, তো উনি বলতেছে রাজা রামমোহন রায় তো সমাজের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে নাই, এরকম বিভিন্ন উদাহরণ দিচ্ছেন। মানে গৌতম বুদ্ধ বিভিন্ন কথা বলেন নাই, তো মানে এক কথায় উনি বোঝাচ্ছেন যে আমিও ওই রকম ধরনের একজন সমাজ সংস্কারক, মানে সমাজের যে বিভিন্ন ধরনের অসঙ্গতি সেটা নিয়ে আমি কথা বলতে চাই। তো গুড, আপনি সমাজের বিভিন্ন সংস্কার করতে চান, তো তাহলে আপনি শুধু মানে একটা একটা জিনিসকে খালি মানে ইয়ে করবেন, আপনি ক্রিটিসাইজ করবেন না। আপনার দর্শনটা বলেন, আপনার যে ফিলোসফি আপনার। আমি একটা এপিসোডে ওনাকে দর্শন বলছি, উনি বলছে যে দর্শন আপনার শব্দ ঠিক হয় না। একটা শব্দ তো অনেক রকম অর্থ থাকে। আমার চিন্তা ভাবনা, এটাকে আমি দর্শন বলতে পারি? যে আমার দর্শন কি, মানে আমার চিন্তা কি? দর্শন শব্দ কি শুধুই ফিলোসফি, মানে এটা একটা ছোট্ট একটা জায়গায়? ব্যাপারটা কিরকম? ভাষা অনেক ভাবে ব্যবহার হয়, আপনাকে ভাষা সম্পর্কে জানতে হবে। আমি যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমি জানি কারেন্ট মানে আমরা যেটা বুঝি ভোল্টেজ কারেন্ট, এই জিনিসটা আমাদের ইলেকট্রিক্যালের একটা টার্ম। বাট কারেন্টের কিন্তু আরেকটা অর্থ আছে, নদীর স্রোত। যারা কবিতা লেখে তারা কারেন্ট লেখে হচ্ছে নদীর স্রোত হিসেবে। তো একটা ভাষার অনেক রকম অর্থ হতে পারে, স্থান কাল পাত্র ভেদে চেঞ্জ হয়ে যেতে পারে। আমি গত এপিসোডে বলেছিলাম বল, এই বল শব্দটা বিভিন্ন রকম হতে পারে। তুই আমাকে এই জিনিসটা দিবি কিনা বল, এটা একটা বল। আবার বললাম যে তার শরীরে অনেক বল, তো এটাও আরেকটা বল, মানে অনেক শক্তি আছে। আবার আমি বললাম যে বল হচ্ছে আমাকে একটা বল কিনে দাও, তো এটাও তো একটা বল। তো তিনটা বল, তো একই জিনিস, কিন্তু এই শব্দটা কিন্তু তিন জায়গায় তিন রকম অর্থ হয়ে যাচ্ছে। এটা হয় ভাষার, এটা একটা বৈশিষ্ট্য। তো সুতরাং আপনার ভাষা সম্পর্কে একটু আসলে একটু সিনসিয়ার হওয়া দরকার, একটু জানা দরকার। তো যাই হোক, এখানে হচ্ছে সময় নিউজের যে ইয়েটা সেটা আমি ওনার একটু পড়তে পড়তে একটু বাদ দিলাম, আমি একটু শেষ করি। সেটা হলো সোমবার 6 জুন ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক জগলুল হোসেন এ রায় ঘোষণা করেন। এদিন জামিনে থাকা আসামি বাবু আদালতে উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন। রায় শেষে আদালত সাজা পরোয়ানা জারি করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ঠিক আছে? রায়ে বলা হয় আসামির বয়স মাত্র 23 বছর, তার স্বল্প বয়স বিবেচনায় তাকে তথ্য ও প্রযুক্তি আইন 2006 সংশোধিত 2013 এর 57 ধারায় ন্যূনতম 7 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হলো। আশুলিয়া থানায় 2015 সালের 5 আগস্ট আসামি শামসুল আলম বাবুর বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়। এটা 2015 সালে মামলা করা হয়েছে। এ মামলার তদন্ত শেষে 2016 সালের 26 এপ্রিল শামসুল আলম বাবুর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। একবারে ক্লিয়ার। তাহলে আমরা এখানে কিন্তু আরো একটা আইন পেলাম, এই যে 57 ধারা, এটা আপনারা একটু চেক করে দেখে নেবেন। সুতরাং এই ধারা অনুযায়ী কিন্তু বিচার হচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে তথ্য ও প্রযুক্তি আইন। ঠিক আছে? এটা হচ্ছে 57 ধারা। এরপর 2016 সালের 21 জুলাই ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালীন বিভিন্ন সময় 9 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল। ওকে, এটা সময় নিউজে আসছে, আফজাল হোসেন উনি নিউজটা করেছেন বাংলাদেশ। এটা 6 জুন 2022 হচ্ছে প্রকাশিত হয়েছিল তাদের চ্যানেল থেকে। এই যে আমি সেই লিঙ্কটাও এখানে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন অনেক এখানে। যদি আপনারা চান এই লিঙ্কে আপনারা ঢুকে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে এরপরে যে আমি এখানে এটা নিয়ে এসেছি আর কি, এটাই হয়তো আমরা ইয়ে করব যে পরবর্তী এপিসোডে কি বিষয়ে আলোচনা হতে পারে। তো আমি খুব বেশি দিন আসলে হয়নি আমি এই এপিসোড গুলো করতেছি। আপনার কি ভাবনা, এই অনুষ্ঠানটা আমি খুব বেশি দিন আসলে হয়নি। আমাদের এই অনুষ্ঠানটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি বিভিন্ন বিষয় নিয়ে কি ভাবছেন সেটা আমরা আসলে শুনতে চাই, আমরা কি ভাবতেছি সেটাও আপনাদেরকে শোনাতে চাই, এবং হচ্ছে
এই যে আপনার ভাবনা এবং আমাদের যে ভাবনা, এই ভাবনাগুলো আমরা দর্শকদেরকেও আমরা জানাতে চাই, শোনাতে চাই এবং তাদের ভাবনাগুলো কিন্তু আমরা শুনতে চাই এবং জানতে চাই। প্রত্যেকের ভাবনাগুলো শুনতে চাই, জানতে চাই এবং আসলে আমাদের ভাবনাগুলো কতটুকু সঠিক, কতটুকু ব্যাঠিক, সেই যে আলোচনা, এই আলোচনার মাধ্যমে আমরা এই জিনিসগুলো জানতে চাই এবং আমাদের ভাবনাগুলো যদি আসলে ব্যাঠিক বা ভুল হয়ে থাকে, তাহলে সেগুলোকে আমরা সংশোধন করে নিতে চাই। তো মূলত আসলে আপনার কি ভাবনা, আপনি কি ভাবছেন, এই অনুষ্ঠানটা আসলে মূলত এই উদ্দেশ্যেই করা যে আপনাদের এই ভাবনাগুলোকে তুলে ধরা। আপনারা কি ভাবছেন, আপনি কি ভাবছেন, এই জিনিসগুলোকে উঠিয়ে ধরা। তো এখন বর্তমানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আমাকে প্রতিনিয়ত বিভিন্ন জন কথা বলছেন। যেমন এই যে এই বিষয়টা নিয়ে আমি অনেক জনকে ইনভাইট করেছি, আমার ফেসবুক পেজে অনেককে ইনভাইট করেছি, অনেককে বলেছি আপনারা আসেন। ওনারা আসবেন, কমেন্টে অনেক কথা বলবেন, কমেন্টে অনেক 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 কথা বলবেন, কিন্তু কেউ লাইভে আসবেন না, এসে বলতে পারবেন না। এবং আমি অনেকে ইনভাইট করেছি, আসেন একবার স্পেসিফিক একটা বিষয়, আপনিও পড়াশোনা করে আসেন, আপনার দলিল দস্তাবেজ যা কিছু আছে দেখান আমাকে, আমার যে দলিল দস্তাবেজ আছে সেগুলো আমি আপনাকে দেখাই, আসেন আমরা আলোচনা করি, অসুবিধা নাই তো। এখানে হার জিতের কোনো বিষয় নাই। অনেকে বলেন যে আসেন পারলে চ্যালেঞ্জ করেন, আপনি হারে গেলে কি হবে বলেন। আমরা তো ভাই হার জিতের জন্য এই আলোচনাটা করতেছি না, না হার জিতের কোনো বিষয় নেই। আমরা প্রত্যেকের যে ভিউজ, যে আমাদের দর্শন বা যে আমাদের চিন্তা বা যে আমাদের ভাবনা বা আমরা যে মতকে পোষণ করি, সেই জিনিসটা আমরা তুলে ধরবো। এরপর আমরা দুজনের মতামত নিয়ে আমরা চিন্তা করতে পারি, কোনো সমস্যা নেই, সমস্যা তো নেই এখানে। আমরা সবাই এটাকে নিয়ে চিন্তা করতে পারি। তো এরপরে আমাদের কাছে যেটা সঠিক মনে হবে সেটা আমরা গ্রহণ করব, অসুবিধা কি? আমরা দুজনে একমত হতেও পারি, একমত নাও হতে পারি, কোনো তো সমস্যা নাই। দুজনকে একমত হতেই হবে এমন তো কোনো কথা নেই। আমরা দেখা গেল একমত হলাম না, অসুবিধা কি? অসুবিধা তো নেই। তো সুতরাং পরবর্তী এপিসোড আসলে কি বিষয় হতে পারে, আমি এখানে কয়েকটি বিষয় নিয়ে এসেছি। একটা হচ্ছে কোকা কোলা কেন বয়কট করা হয়েছে, এটা অনেকে বলতেছেন এটা ইসরায়েলি প্রোডাক্ট কিভাবে হলো, এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। আর এটা কেন বয়কট করা হচ্ছে এটা নিয়ে তোলপাড় হচ্ছে। এবং রিসেন্টলি একটি আপনারা বিজ্ঞাপন দেখেছেন এবং এই বিজ্ঞাপনটা পত্রিকায় দেখলাম যে বিজ্ঞাপনটা আবার ইউটিউব থেকে হচ্ছে কোকা কোলা উঠিয়ে নিয়েছে, এই ধরনের একটা নিউজ আমার নজরে আসলো। তো এই বিষয় নিয়ে আমরা যদি লাইভ আলোচনা করি, করতেই পারি। তো আপনারা যদি চান আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি। এরপরে আরেকটা আলোচনা, অনেকে বলেন যে কোকা কোলা বয়কট হচ্ছে, তো ফেসবুক, ইউটিউব, গুগল এগুলা কেন বয়কট করা হয় না? এগুলো তো ওই ইসরায়েলি প্রোডাক্ট কিংবা আমেরিকান প্রোডাক্ট, এগুলা কেন বয়কট করা হচ্ছে না? অনেকে বলতেছেন যে ইন্ডিয়া বয়কট আন্দোলন কেন করা হলো, এটা করে আসলে কি লাভ হচ্ছে? বাংলাদেশ তেমন একটা দেশ যে চারপাশে হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়ার সাথে শত্রুতা বা ইন্ডিয়াকে বয়কট করে কি আমাদের দেশে চলা সম্ভব কিনা, বা এরকম বিভিন্ন ধরনের আলোচনা কিন্তু আছে, বিভিন্ন মানুষ করতেছে। তো হ্যাঁ ঠিক আছে, এটা নিয়েও একটা এপিসোড হতে পারে আপনারা যদি বলেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 6 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিয়ে কতটা যৌক্তিক, এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা। যেমন গতকালকে আসিফ মহিউদ্দিন ওনাদের লাইভের বড় একটা অংশ হচ্ছে এটা নিয়ে আলোচনা করছেন। আমার ইচ্ছা আছে এটার উপরে একটা খুব শীঘ্রই একটা এপিসোড করার, যে আসলে 6 বছর বয়সে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিয়ে, এটা কতটা যৌক্তিক। এবং ওইদিন আমি একজন আপুকে দেখলাম, আমি এটা দলিল সহ দেখাবো আরকি। উনি বলতেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি প্রথম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। আমি এটা দলিল থেকে দেখাবো, আল বিদায়া ওয়ান নিহায়া থেকে দেখাবো, যে আসলে অরিজিনাল ঘটনা হচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবিয়া, একজন মহিলা সাহাবী, উনি এসে হচ্ছে প্রথম ওনাকে হচ্ছে প্রস্তাব দেন যে আপনি কি বিয়ে করবেন? তখন হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন, ইন্তেকাল হয়েছে ওনার। এবং প্রায় ২-৩ বছর হয়ে গেছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ওনার বিয়ের পরে উনি বিয়ে করেননি কিন্তু, ঠিক আছে? উনি অবিবাহিত অবস্থায় তখন ছিলেন। তো তখন হচ্ছে ওই সাহাবিয়া এসে ওনাকে বলতেছেন যে আপনি কি বিয়ে করবেন কিনা, ঠিক আছে? তো তখন হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাকে বিয়ে করবে? তো বলছে আপনি কি ধরনের মেয়ে বিয়ে করতে চান? অবিবাহিত নাকি বিবাহিত? মানে কুমারী নাকি হচ্ছে কুমারী না এরকম। তো তখন বলতেছে যে বলো মানে কুমারী কে আর অকুমারী কে? তো তখন উনি দুজনের নাম বলেন। তো কুমারী মেয়ে ছিলেন হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এরপরে কিন্তু উনি বলল আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তার গার্ডিয়ানের সাথে কথাবার্তা বলো। দেখো গার্ডিয়ান তারা রাজি কিনা। তো তখন হচ্ছে উনি হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে যা ওনার বাসায় যান এবং উনি বাসায় ছিলেন না। পরবর্তীতে যাই হোক উনি বাসায় আসেন। আসার পরে উনাকে জানানো হইলে উনি তখন বলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো আমার ভাই। উনার সাথে কিভাবে বিয়ে হবে? তো একটু জিজ্ঞাসা করো। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, এটা হচ্ছে দ্বীনি ভাই।
এটা মায়া মানে ঔরসজাত ভাই না, ঠিক আছে, আপন মায়ের পেটের ভাই না। আপন মায়ের পেটের ভাই হলে চাচা হচ্ছে ভাতিজাকে বিয়ে করতে পারে না, সেটা ঠিক আছে, কিন্তু এই ভাই সেই ভাই না। সুতরাং এখানে কোনো সমস্যা নেই। এরপরে উনি তখন হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কিন্তু তখন বিয়ের কথা চলতেছে আরেকজন যুবকের সাথে। এটা মাথায় রাখতে হবে। এটা অনেকে জানে না। ওখানে লেখা আছে সুন্দরভাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন অলরেডি বিয়ের কথা চলতেছে এবং আরেকজনের সাথে বিয়ের কথা চলতেছে। তো সেই সময় কিন্তু এই ধরনের একটা বিয়ের প্রচলন ছিল। ঠিক আছে? শুধু সেই সময় না, আমাদের এই উপমহাদেশেও কিছুদিন আগেও আমাদের দাদি নানিদের যদি আমরা কথা বলি, তাদেরও খুব অল্প বয়সে বিয়ে হতো। এটা অবাক করার কোনো বিষয় না। এই যে আপনি মনে করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, উনি তো 22 বছর বয়সে বিয়ে করেছেন। ওনার ওয়াইফের বয়স ছিল তখন হচ্ছে 9 বছর, মৃণালিনী দেবী। ঠিক আছে? ওনার বয়স তখন হচ্ছে 9 বছর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনি বিয়ে করেছেন, ওনার বয়স তখন 13, ওনার ওয়াইফের বয়স তখন হচ্ছে 5 বছর। ঠিক আছে? তো এরকম অসংখ্য আছে। আমি কোন একটা এপিসোডে হয়তো দেখাবো রামায়ণ থেকে, ঠিক আছে? যে শ্রীরাম সীতাকে যখন বিয়ে করেন তখন শ্রীরামের বয়স ছিল হচ্ছে আপনার হচ্ছে 13 বছর। আর হচ্ছে শ্রীরামের বয়স 13 বছর আর সীতার বয়স ছিল হচ্ছে 6 বছর। আমি দেখাবো, রামায়ণ থেকে দেখাবো। এটা রামায়ণে আছে। বাল্মীকি রামায়ণ, হেমচন্দ্র চট্টোপাধ্যায় উনি অনুবাদ করছেন, আমি সেখান থেকে দেখাবো। তো এই যে বিষয়গুলো, এগুলো তো ছিল, এগুলা ছিল না ব্যাপারটা তা তো না। তো এখন আপনি যদি এটাকে মানে অযৌক্তিক, অনৈতিক বা হচ্ছে এটা হচ্ছে খুব কুখ্যাত একটা কাজ যদি বলেন, তাহলে তো এই সমস্ত মহামনীষী বা যারা আগে যারা চলে গেছেন সবাইকে তো আপনাকে বলতে হবে এটা। তা আসলে কি তাই ব্যাপারটা এরকম? ব্যাপারটা তো এরকম নয়। এটা বিশেষ কারণে হচ্ছে ইসলামে এটাকে জায়েজ করা হয়েছে এবং জায়েজের একটা সংজ্ঞা, এই জিনিসটা ওনাদের বোঝা দরকার। আমি দেখলাম যে ওনারা বৈধ মানে মনে করেন যে মানে এটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের দেওয়া একটা লাইসেন্সের মতো, এরকম যে আপনাকে লাইসেন্স দেওয়া হয়েছে, এখন আপনি যা ইচ্ছা, আপনার যত ইচ্ছা তত আপনি এই বৈধ কাজটা করতে পারবেন। ইসলামে কিন্তু জায়েজ বা বৈধের সংজ্ঞাটা এরকম না। আমি এই কথাটা অনেককে বারবার বলি, অনেকে এই জিনিসটা বুঝতে চান না। আপনাদের অনেকেই আছেন এই কথাটা কোনোভাবেই আপনারা বুঝতে চান না। ইসলামে জায়েজের যে সংজ্ঞা, এইটা কোনোভাবেই ওইরকম বৈধতা না। ওরকম বৈধতা কোনোভাবেই না, কোনোভাবেই না। আমি আপনাকে উদাহরণ দেই। ফর এক্সাম্পল, তালাক দেওয়া এটাও জায়েজ, বিয়ে করা এটাও জায়েজ। তার মানে কি এই আপনি 2 দিন পর পর বিয়ে করবেন, 2 দিন পর পর তালাক দিবেন, 2 দিন পর পর বিয়ে করবেন, 2 দিন পর পর তালাক দিবেন, এটা জায়েজ? এটা জায়েজ না। কারণ হচ্ছে আপনাকে অনেকগুলো বিষয় কনসিডার করতে হয়, অনেক বিষয় কনসিডার করতে হয়, অনেক বিষয় কনসিডার করার পর ইসলাম কোনো একটা খারাপ জিনিসকে জায়েজ বলে না। যেমন ফর এক্সাম্পল আমি উদাহরণ দিই। আমার ফর এক্সাম্পল আমার অনেক হাই প্রেশার। তো আমাকে ডাক্তার বললেন যে আপনার এখন রেড মিট খাওয়াটা ঠিক হবে না। ঠিক আছে? গরুর গোশত, তারপরে হচ্ছে আপনার মহিষের গোশত কিংবা খাসির গোশত, এগুলো আপনাকে এখন এভয়েড করতে হবে। ওকে, তাহলে আমাকে এটা এভয়েড করতে হবে। এটাই স্বাভাবিক। তো এইটা কিন্তু আমার জন্য তখন এই জিনিসটাকে কি হয়ে যাবে? এটা আমার জায়েজ হলো, এটা আমার খাওয়া যাবে না। এটা আমার শারীরিকভাবে আর এটা আমার জন্য সুইটেবল না। তো অনুরূপভাবে আপনার যদি ব্যাপারটা এমন হয় যে আপনার মেয়ের বয়স যে বয়সে পৌঁছিয়েছে, আপনি যেটা ভাবতেছেন এই বয়সে তাকে বিয়ে দিলে এটা তার শারীরিক সমস্যার কারণ হবে, এটা তার হচ্ছে মানসিক সমস্যার কারণ হবে। হ্যাঁ, ঠিক আছে? সে আসলে বিয়ে করার জন্য এখন উপযুক্ত না। ফাইন, আপনি বিয়ে দিবেন না। এটা তো একটা খুব সিম্পল একটা বিষয়। আপনি যদি মনে করেন না এখন বিয়ে দেওয়াটা যৌক্তিক, এখন তাকে বিয়ে দিতে হবে, তাহলে আপনি বিয়ে দিবেন। এই জিনিসটা গার্জিয়ানের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। ইসলাম এখানে বেঁধে দেয় নাই যে আপনাকে এইটাই করতে হবে। এইটাই হচ্ছে পার্থক্য। তো এখন ওনারা এটার মিনিং কি করতেছেন যে কেন ছেড়ে দেওয়া হলো? মানে ওনারা এটা কিন্তু একটা খুব দারুণ একটা দ্বিচারিতা। ওনারা একই মুখে বলেন যে ধর্ম কেন বিভিন্ন নিয়ম, নৈতিকতা এই জিনিসগুলো কেন বেঁধে দিয়েছে? মানুষের কাছে যেটা ভালো মনে হবে সেটাই করবে। তো বিয়ের ক্ষেত্রে তো ইসলাম আসলে সেটাই বলেছে, মানুষের কাছে যে বয়সে বিয়ে দেওয়াটাকে সঠিক মনে হবে মানুষ সেই বয়সেই বিয়ে দিবে। ইসলাম তো এখানে ডিফাইন করে দেয়নি যে আপনাকে এই বয়সেই বিয়ে দিতে হবে। এটা ডিফাইন করে দেয় না, আপনাকে জোর জবরদস্তি করতেছে না যে আপনাকে এক্ষুনি বিয়ে করতে হবে বা এই সময় বিয়ে করতেই হবে, না করলে হবে না। ব্যাপারটা এরকম না। হ্যাঁ, আপনার কিছু কিছু জায়গায় যেটা আছে সেটা হলো আপনার যে আপনি বিয়ে না করলে, আপনি যদি কোনো খারাপ কাজে, আপনি যদি কোনো অশ্লীল কাজে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে না, আপনাকে বিয়ে করতে হবে। এটা তো একটা লজিক্যাল একটা কারণ আছে। খুবই লজিক্যাল, খুবই লজিক্যাল। কারণ হচ্ছে আপনি কোনোভাবেই একটা অশ্লীল কাজে জড়িয়ে পড়তে পারেন না। একটা কবিরা গুনাহ বা একটা বড় ধরনের গুনাহের কাজে আপনি জড়িয়ে পড়তে পারেন না। সুতরাং আপনাকে ওয়ে দেখানো হচ্ছে যে না, আপনি একটা জায়েজ পন্থা অবলম্বন করেন। আবার অন্যভাবে যদি আমি বলি যে একজনের শারীরিক সমস্যা আছে, ত্রুটি আছে,
সে বিয়ে করার মতো উপযুক্ত না, তার জন্য তো বিয়ে করা হারাম, সে বিয়ে করতে পারবে না, কারণ সে বিয়ে করলে তার যে সঙ্গিনী সে তো আসলে স্যাটিসফাইড হবে না, সুতরাং তার জন্য বিয়ে করা হারাম। তো সুতরাং পাইকারি দরে তো এরকম না যে আপনাকে হচ্ছে ওই 6 বছরের মেয়েকে বিয়ে করা। আরেকটা জিনিস ওনারা খুব প্রায় বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সুতরাং এটাই সুন্নাত। এইটা আরেকটা ভুল কনসেপ্ট। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা কাজ করলে সেটা সুন্নত হয়ে যায় না। যেমন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এট এ টাইম 10 জন বা 11 জন বিবি ছিলেন, তাই না? যে এই যে প্রায় অনেক বিবি ছিলেন, তো আপনি আমার জন্য কি এটা জায়েজ, বা আপনার আমার জন্য কি এটা বৈধ? তো সুতরাং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক কিছু খাস ছিল, অনেক কিছু খাস ছিল। তো এই যে আমি অনেক জায়গায় বিভিন্ন জায়গায় দেখি যে সেটা হচ্ছে এই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এইটা এই বিয়ের ব্যাপারটা অনেকে বলেন যে এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল, কোন একটা বিষয় এটা খাস ছিল বা ওই জমানার জন্য খাস ছিল। তো হ্যাঁ, এটা একজন ইসলামিক স্কলার বলতেই পারেন, তার যে অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিস অনুযায়ী এটা বলতে পারেন যে এটা হয়তো ওই জমানার জন্য খাস ছিল। আমি এই বিষয়টা নিয়ে খুব দ্রুত একটা এপিসোড করব যে কেন আসলে ইমামগণের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতভেদ হয়। অনেকে এই জিনিসটা বুঝতে চান না, অনেকে বলেন না, যেমন আমি দেখলাম আসিফ মহিউদ্দিন ওনারা বারবার বলতেছেন এটা ইসলামে আছে, এটা ইসলামে আছে। ইসলামে তো অনেক কিছু আছে, যেমন আমি ফর এক্সাম্পল আপনাকে উদাহরণস্বরূপ বলি, যেমন আপনি নামাজে, যেমন আমরা যে বলি হাত বাঁধা, আপনি হাত বাঁধতেছেন, হাত তো বিভিন্ন ভাবে বাঁধার এই বাঁধার হচ্ছে হুকুম আছে। আপনি হানাফি মাযহাবে যদি আপনি দেখেন, তাদের মতামত একরকম, তারাও কিন্তু কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়েই দেখিয়েছে। এরপরে হচ্ছে আপনি শাফি মাযহাবে যান, তাদের ভিতরে দেখবেন আরেক রকম, হাম্বলি মাযহাবে যান, দেখবেন আরেক রকম। তো এই যে মানে চেঞ্জ হচ্ছে, কেন চেঞ্জ হচ্ছে? হাদিস কোরআনের ভিত্তিতে চেঞ্জ হচ্ছে। এগুলো হচ্ছে উসুলুল ফিকাহ বা ফিকাহ শাস্ত্রের যে ব্যাপারগুলো, যারা এগুলো বিষয়ে মানে অধ্যয়ন করে তারা জানেন। আমি সংক্ষেপে একটা বিষয় একটু বলি, আমার অনেক অডিয়েন্স এই বিষয়গুলো জানেন না, এই জন্য আমি সংক্ষেপে একটা বিষয় বলি। যেমন সূরা ফাতিহা, এটা হচ্ছে আপনি নামাজে পড়বেন নাকি পড়বেন না, এটা মানে ইজতেমাই নামাজে অর্থাৎ জামাতের সাথে যে নামাজগুলো হয় সেই নামাজে তো আমরা নর্মালি হচ্ছে পড়ি, মানে ইমাম সাহেবের পিছনে অনেকে আমরা পড়ি, আবার অনেকে কিন্তু আমরা পড়ি না। তাহলে এই যে আমরা পড়ি কিংবা পড়ি না, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ ওনার মতামত হলো যে নামাজ জেহরি হোক কিংবা সেহরি হোক সিরি হোক, অর্থাৎ হচ্ছে জোরে ইমাম সাহেব জোরে কিরাত পড়ুক কিংবা আস্তে কিরাত পড়ুক, যেভাবে পড়ুক, কোনো অবস্থাতেই কি করা যাবে না, পড়া যাবে না, সূরা ফাতিহা পড়া যাবে না। শাইখ নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ ওনার মতামত হলো যে জেহরি নামাজে সূরা ফাতিহা পড়ার দরকার নাই, বাট সিরি নামাজে পড়তে হবে, অর্থাৎ আস্তে আস্তে যখন হচ্ছে ইমাম সাহেব পড়বে তখন কিন্তু আপনাকে সূরা ফাতিহাটা পড়ে নিতে হবে। এইটা হচ্ছে শাইখ নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ ওনার মত। আবার আমাদের বাংলাদেশে যে আহলে হাদিস সম্প্রদায় আছে কিংবা হচ্ছে আপনার শাফি মাযহাবে দুই ধরনের মতামত আছে। আমি কোনো একটা সময় যদি সুযোগ হয় আমি আল বিদা তাফসীর ইবনে কাসির থেকে কিংবা তাফসীর ইবনে কাসির থেকে আমি এই বিষয়গুলো দেখাবো আরকি। তো সেখানে কিন্তু বলা আছে শাফি মাযহাবে দুই ধরনের মতই আছে। এবং আমাদের যে বাংলাদেশে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর প্রধান হচ্ছে আসাদুল্লাহ আল গালিব, তারপরে হচ্ছে মুজাফফর বিন মহসিন, ওনারা কিন্তু বলেন যে জেহরি কিংবা সেহরি যে নামাজি হোক অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে। তো ৩ রকম মত, এবং ৩ রকম মতের ব্যাপারেই দলিল আছে। যেমন হচ্ছে ওনারা বলেন যে নামাজে সূরা ফাতিহা পড়া হয় না সেই নামাজ অসম্পূর্ণ, অসম্পূর্ণ, অসম্পূর্ণ। এই হাদিসকে নিয়ে আছে। এই হাদিস দিয়ে ওনারা বলেন যে এই হাদিসে আছে, সুতরাং যেকোনো নামাজে সূরা ফাতিহা পড়তে হবে। এমনকি অনেকে এটাও বলেন যে জানাজার নামাজেও সূরা ফাতিহা পড়তে হবে, কারণ ওটাও তো নামাজ, আর নামাজে সূরা ফাতিহা না পড়লে তো ওটা নামাজ হয় না, সুতরাং ওখানেও এই সূরা ফাতিহা পড়তে হবে। আবার উল্টো ভাবে যেটা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ উনি যে মত দিয়েছেন সেটার পক্ষে আবার আল কোরআনের একটা দলিল আছে, উনি আল কোরআন থেকে দলিল দিয়েছে। কোরআন শরীফে যে আয়াতটা আসছে সম্ভবত সূরা আরাফের আমি মানে একবারে আমার স্মৃতি থেকে বলতেছি, ভুলও হতে পারে, সম্ভবত সূরা আরাফের 204 নম্বর আয়াত, আমার যতদূর মনে পড়তেছে, আমার স্মৃতিতে যদি ভুল না হয়, সেটা হচ্ছে ওখানে যেটা বলা হয়েছে তার মোটামুটি অর্থ হচ্ছে এরকম যে যখন তোমাদের সামনে আল কোরআন পড়া হয় তখন তোমরা শুনো এবং চুপ থাকো। একবারে ক্লিয়ার মেসেজ এখানে যে যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তখন শুনো এবং চুপ থাকো। তো উনি এটার উপরে ভিত্তি করে উনি মাসালা দিয়েছেন, উনি যেটা রায় দিয়েছেন সেটা হলো যে যদি সামনে কোরআন পড়া হয়, অর্থাৎ যেহেতু আমাদের নামাজে আমরা যখন দাঁড়াই তখন সামনে আমাদের ইমাম সাহেব কোরআন পড়তেছেন, ঠিক আছে, উনি আস্তে পড়ুক আর জোরে পড়ুক কিন্তু আমাদের সামনে পড়তেছেন, সুতরাং আমাদের দায়িত্ব হলো শোনা। তা আমরা জোরে নামাজ হইলে আমরা শুনবো, এবং যদি আস্তে নামাজ হয় শুনতে তো পাচ্ছি না, অ্যাটলিস্ট আমরা চুপ থাকবো। তো
তো এই যে ওনার যে মতামত, এবং এটা কিন্তু আমাদের মুফতি আব্দুল মালিক সাহেবের যে সরি মুফতি আব্দুল মালিক না, এটা হচ্ছে শাহ ইলিয়াস ফয়সাল সম্ভবত ওনার নাম। ওনার হচ্ছে যে বাংলা একটা বই আছে নবীজির নামাজ, এই বইটাতে কিন্তু এটা উল্লেখ করা আছে। তো এই যে আমি একটা বিষয় বললাম, তো এখন আপনি একটাকে যদি বলেন যে না শুধু হচ্ছে এই নামাজ পড়া এটাই হচ্ছে ইসলাম, আর যে নামাজ পড়া বলতে শুধু হচ্ছে সূরা ফাতিহা ইমামের পেছনে পড়া এটাই হচ্ছে ইসলাম, আর পড়াটা না পড়াটা হচ্ছে ইসলাম না, তাহলে তো এটা হলো না, কারণ এগুলো ইখতিলাফি মাসালা। তো সুতরাং এই যে বিবাহের যে বয়সের ব্যাপার, এই ব্যাপারে তো কিছু ইখতিলাফ থাকতেই পারে ওলামা ইকরামের মধ্যে। তো আপনি একটাকে হচ্ছে জোর করে বলবেন যে এটাই হচ্ছে ইসলামের বিধান আর ওইটা হচ্ছে বিধান না, এটা তো আসলে হয় না। সুতরাং আপনার এই বিষয়ে কোনো ইখতিলাফ আছে কিনা কোনো ওলামা ইকরামের, সেটাও আপনাদের জানা উচিত। এবং সেটা যদি তারা আসলেই যৌক্তিকভাবে যদি করেন যে না তাদের এর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড আছে, মানে হাদিস এবং কোরআন এবং সাহাবীদের জীবনী দ্বারা প্রমাণিত যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে তো আপনাকে অবশ্যই মেনে নিতে হবে যে এটা একটা ইখতিলাফি মাসালা। আপনার বলার আসলে অধিকার নাই যে এইটা হচ্ছে ইসলাম আর ওইটা হচ্ছে ইসলাম না, এটা তো আপনার বলার অধিকার নাই। তো আমি একটা জিনিস দেখলাম যে ওই ব্লগার আসিফ ওনাদের যে ইয়েগুলো হচ্ছে আর কি লাইভ গুলো হচ্ছে, তো ওখানে এই ধরনের একটা ব্যাপার যে ওনারা একটাকে গ্রহণ করেন আর আরেকটাকে বলে যে এটা তো ইসলামী না, ওরা ভুয়া কথা বলতেছে। তার মানে আসলে ওনাদের ইখতিলাফি মাসালা সম্পর্কে ওনাদের ধারণাই নেই, কোনো ধারণাই নেই, কোনো ধারণাই নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার একটু তৌফিক দান করুক। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার সাথে লাইভে যুক্ত হয়েছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং হচ্ছে পরবর্তী কোনো একটা লাইভে হয়তো আমরা আরো কোনো একটা বিষয় নিয়ে আমরা আসবো। আশা করি আপনাদের আজকের যে অনুষ্ঠানটা আমরা করলাম এটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। অনুষ্ঠানটি আপনাদের কেমন লেগেছে এটা আপনারা আমাদের যে ইউটিউব আছে এবং ফেসবুক যে পেজ আছে সেখানে আপনারা একটু কমেন্টে জানাবেন। তো সবার আমি সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি মনিরুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ। আপনি কি ভাবছেন এর নেক্সট কোনো এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।